ঔষধ যদি খেয়াল করে পড়া হয় এবং জিনিসটা যদি গভীরতা বোঝা যায়, সেন্ট্রাল জায়গাটা বোঝা যায়, তাহলে ঔষধ খুব বেশি বারবার পড়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে রিভিশন দিতে হয় এই কারণের জন্য যে মস্তিষ্ক থেকে আরেকটা মেডিসিন এসে জায়গা দখল করে নেয় ওই জায়গাটা, এই জন্য মাঝে মাঝে এগুলো আবার একটু দেখতে হয়। তো মেডিসিনটা যেভাবে পড়বেন, আমি যেভাবে আলোচনা করব সেটাকে আপনারা প্রথম বোঝার চেষ্টা করবেন সিরিয়ালি, কারণ একটা মেডিসিন আলোচনার কতগুলো নিয়ম আছে। আজকে আমরা খুব কমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব, পলিক্রেস্ট মেডিসিন। মেডিসিনের একটা শ্রেণী আছে বা একটা নামকরণ আছে। এই পলিক্রেস্ট কথার অর্থ হলো বহুল ব্যবহৃত ঔষধ। তার মানে যে ঔষধের ক্রিয়ার পরিধি ব্যাপক বা কোনো অঞ্চলের মানুষের ধাতুগত অবস্থার প্রেক্ষিতে রোগের উদ্দীপক বা উত্তেজক বা প্রতিপোষক কারণের জন্য সেই এলাকায় ওই ধরনের রোগী খুব বেশি সৃষ্টি হয়। এই পলিক্রেস্ট আবার অঞ্চল ভেদেও আলাদা হয়ে যায়। কোনো কোনো অঞ্চলে কোনো কোনো দেশে যে মেডিসিনটা খুব কম ব্যবহার হয় সেটা আবার কোনো কোনো অঞ্চলে যে খুব বেশি ব্যবহার হয়। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তা পলিক্রেস্ট হতে গেলে মূলত তার সংজ্ঞাটা হলো যে মেডিসিন বা যে ঔষধের পরিধি ব্যাপক এবং খুব বহুল পরিমাণ রোগী আসে এবং তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই মেডিসিনটা পলিক্রেস্ট মেডিসিন। তবে পলিক্রেস্টের মূল যদি আমরা সংজ্ঞাটা বুঝি, তার মানে যে ঔষধটির পরিধি ব্যাপক, তার মানে ক্রিয়াস্থল অনেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরে কাজ করে, সার্বদৌহিকভাবে কাজ করার চেষ্টা করে, সেই মেডিসিনটাকে বলা হয় পলিক্রেস্ট মেডিসিন। বাংলায় হলো বহুল ব্যবহৃত ঔষধ। এমন একটা মেডিসিন আজকে আমরা উপস্থাপন করতে চেষ্টা করব। মেডিসিনটা সবার পড়া, এমনকি দেখেছি যারা হোমিওপ্যাথির জগতের নয়, বাহিরের জগতের মানুষ, তারাও হোমিওপ্যাথি কয়েকটা মেডিসিন সম্পর্কে জানে। তার ভিতরে আর্নিকা, রাস্টক্স, অ্যাকোনাইট, বেলেডোনা, নাক্সবম, আর কিছু যৌন উত্তেজক বা যৌন উদ্দীপক বা যৌন অঙ্গের পরে কাজ করে, যৌনতার পরে কাজ করে, এমন কিছু মেডিসিন সাধারণ মানুষরা এইগুলো জেনে যায়। আর নেটের জমানা তো এখন আর একটু ভালো করে জানে তারা। আমরা এমন একটা মেডিসিন আলোচনা করব আজকের, যেটা সবার পড়া। ঔষধটার নাম একটু পরে বলি, আপনারা চিনে যাবেন। দু একটা লক্ষণ আমি আলোচনা করলেই আপনারা বুঝে যাবেন। এই মেডিসিনটা আসলে পড়ানোর কিছু নেই, কারণ আপনারা সবাই পড়েছেন। জাস্ট ওই পড়াটাকে আমি আরেকটু ঝালাই দিতে চাচ্ছি, দিয়ে নতুন কিছু বা শেখার মতো আরেকটু কিছু করা যায় কিনা, এই চেষ্টাটা থাকবে আমাদের। সবচেয়ে একটা দুঃখের কথা, দুঃখের বিষয়, আমরা এই মেডিসিনটা সবাই জানি ঠিকই আছে, কত অংশ জানি, কতটুকু জানি, এটা হলো বিবেচ্য বিষয়। বা এটা আমাদের আজকের আলোচনা থেকে আপনারা বুঝবেন যে না, আমার মেডিসিনটা কিছুটা সম্ভবত পড়া অপূর্ণাঙ্গ ছিল। কিছু কিছু বই বলেছেন, কিছু কিছু আলোচকরাও বলেছেন যে এই মেডিসিনটার 20% আমরা জানি না। আমারও মনে হয় তাই। এটা আজকের আলোচনা থেকে আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আজকের আমাদের অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান। এই মেডিসিন আলোচনা করতে গেলে কয়েকটা ক্লাসের প্রয়োজন। এই মেডিসিনটাকে আমি দুটা পার্টে আলোচনা করি। একটা হলো তার অ্যাকুইট পার্ট, আর একটা হলো তার ক্রনিক পার্ট। আজকের আমরা শুধুমাত্র অ্যাকুইট পার্টটাই আলোচনা করব। সেই অ্যাকুইট পার্টের ভিতরে দেখবেন যে আমাদের কত কিছু অজানা ছিল এই মেডিসিন সম্পর্কে। মেডিসিনটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যারের প্রুভিং করা এবং খুব গভীর ক্রিয় মেডিসিন। আবার কেউ কেউ বলে মেডিসিনটা মধ্য গভীর ক্রিয় মেডিসিন, আবার কেউ কেউ বলে অগভীর মেডিসিন। আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, এবং যারা চেম্বারে আপনারা থাকেন দেখেছেন যে কত গভীর জায়গায় আমরা ওষুধটা অ্যাপ্লাই করি। কিসের জন্য করি? কারণ সেই গভীরতাটুকু যদি জানা থাকে তাহলে আপনারাও এক সময় এই মেডিসিনটার টেনে অ্যাকুইট থেকে একদম সেই ক্রনিকের জায়গায় নিয়ে যেতে সমর্থ হবেন। আমি সেই জায়গাটায় নেওয়ার চেষ্টা করব, তবে সেটা আরেকটা ক্লাস প্রয়োজন হবে আমার, সেই ক্রনিকের বা সেই গভীরতার জায়গায় নিতে। এই ঔষধটার রোগীর মূলত স্নায়ুপ্রবণ, প্রত্যেকটার ঔষধের কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, যে ঔষধটা কী গুণে গুণ সম্পন্ন। এবং রোগী যখন আসে, রোগীর প্রথম ফিজিক্যাল মেকআপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখেও আমরা কতগুলো জিনিস প্রথম অনুমান করি যে রোগীটাও কোন শ্রেণীর। আমাদের আজকে যে রোগীটা নিয়ে আলোচনা করব প্লাস ঔষধ নিয়ে আলোচনা করব, প্রথম রোগীটার অবস্থাটা আমাদের দেখতে হবে। রোগী মানে একজন ব্যক্তি, একজন মানুষ, আপনার মতো আমার মতো।
সে যখন রোগে আক্রান্ত হয় তখন সে রোগী হয়ে যায়, তার আগে সে মানুষ। এই রোগীকে কখনো রোগী হিসাবে বা অসহায় হিসাবে ট্রিট না করে যদি মানুষ হিসাবে ট্রিট করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন বেশি। রোগীর অসহায়ত্ব থেকে না বেঁধে ওই মানুষটার মানুষ হিসাবে যদি আপনি ট্রিট করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন বেশি। এখন ওই মানুষটা যে সাহায্যের জন্য আসছে সে অসুস্থ হয়েছে, অস্বস্তি ফিল করছে, স্বস্তি ফিল করছে না, সেটাই অসুখ। সেই অস্বস্তির জায়গাটাকে স্বস্তিতে এনে দেওয়াই হলো আপনার দায়িত্ব। তবে মানুষটাকে যেমন জানতে হবে সেই মানুষটার অস্বস্তি বা অসুখটুকু বা ডিসঅর্ডারটুকু বা বিপর্যয়টুকু যদি তুলতে পারেন তাহলে দেখি আমাদের আজকের ঔষধের ব্যক্তি কেমন হবে। ওই ব্যক্তি যেমন হবে আমার ভেষজও তো তেমন হবে, ঔষধও তো তেমন হবে। এইটাই হলো সাদৃশ। তাহলে আজকের ব্যক্তিটা হবে স্নায়ুপ্রবণ, পিত্তপ্রবণ, রক্তপ্রবণ, যক্ষ্মাপ্রবণ। এগুলো আপাতত না লেখেও আপনারা এইদিকে মনোনিবেশ করেন, সব পেয়ে যাবেন। শরীরের ভিতরে মায়াজম প্রবেশ করে মায়াজমের বৈশিষ্ট্য বা তার ক্ষমতা অনুযায়ী দেহের কোষ কলা ইত্যাদির পরিবর্তন ঘটিয়ে দেয়। মনও শুধু দেহ কোষ কলা নয়, মনেরও পরিবর্তন করে দেয়। এই যে অদৃশ্য মায়াজম বা শক্তি নিজের মতো করে সাজিয়ে নেয় এই দেহরাজ্যকে, সাজিয়ে নিয়ে নিজে একটা অবস্থা তৈরি করে একটা ক্ষেত্র তৈরি করে রাখে বা একটা ক্ষেত তৈরি করে রাখে, সেটাই হলো প্রবণতা। এই প্রবণতা তৈরি করলে তখন ওই দেহ, ওই মায়াজম এরা মিলে অপেক্ষায় বসে থাকে কোনো উদ্দীপক কারণের জন্য, কোনো উত্তেজক কারণের জন্য বা কোনো পরিপোষক কারণের জন্য বসে থাকে, যেই কারণটা যদি ঘটে তোমাকে আমি আক্রমণ করব। যেমন আমরা এখানে যারা বসে আছি, এখন যদি বৃষ্টি নামে আর যদি আমরা সবাই এই গরমে এই তাপদাহে চলেন সবাই আমরা ছাদে যে ভিজে আসি কতক্ষণ, খুব আনন্দ ভর্তি করলেন, ভিজলেন, দেখা যাবে আগামী দিন এর ভিতর থেকে একটা সংখ্যা আক্রান্ত হয়েছেন জ্বরে, সর্দিতে, কাশিতে, ব্যথায়। কিসের জন্য? ওই বৃষ্টির পানি লাগানোর জন্য। তার মানে মায়াজম আপনার শরীরের ভিতরে ওই প্রবণতা সৃষ্টি করে রেখেছে যে পারলে তুমি একটু বৃষ্টিতে ভেজো, আমি রোগের অঙ্কুরোদ্গম ঘটিয়ে দেব। তাহলে কি বোঝা গেল? রোগ সৃষ্টির পিছনে কারণ ছিল, মূল কারণ ছিল কি? মায়াজম। মায়াজম যে কি করেছে? শরীরের ভিতরে একটা অবস্থা তৈরি করে রেখেছে, সেই অবস্থাটার নাম হলো প্রবণতা। ক্লিয়ার? তাহলে এই প্রবণতা কয়েক রকম হয়। মায়াজম এক এক রকমের প্রবণতা সৃষ্টি করে, মিশ্র মায়াজম যে এক ধরনের প্রবণতা সৃষ্টি করে। তাহলে আমাদের আজকের আলস্য যে রোগীটা পাবে ঔষধ, তার প্রবণতা হলো স্নায়ুপ্রবণ, স্নায়ুর ডিসঅর্ডার ঘটিয়ে দেয় সে। তারপরে হলো পিত্তপ্রবণ, আমার পিত্তের ডিসঅর্ডার ঘটিয়ে দেয়, ডাইজেস্টিভ সিস্টেমের ডিসঅর্ডার ঘটিয়ে দেয়। তারপরে হলো রক্তপ্রবণ, তার মানে রক্ত সঞ্চালন ক্রিয়ায় বা রক্ত সংবহন তন্ত্রের সে নিয়ন্ত্রণে নিয়ে তার মতো করে সে চালায়। তারপরে আছে যক্ষ্মাপ্রবণ। যক্ষ্মাপ্রবণ অবশ্য আলাদা কিছু না, এটা টিউবারকুলার মায়াজমেরই একটা অংশ। যক্ষ্মাপ্রবণতা এই রোগীর ভিতরে বা রোগীর বংশের ভিতরে তল্লাশি দিলে যক্ষ্মার একটা প্রবণতা তার ভিতরে পাওয়া যায়। আর আপনারা জানেন কি না, জানা উচিত, আমাদের যে সুন্দরী ঔষধগুলো আছে, হোমিওপ্যাথিতে বলা হয় যেটা সুন্দরীদের ঔষধ, ঠিক আছে? সুন্দরীদের ঔষধ যাদের যাদের বলা হয়, সেই ঔষধগুলোর পিছনে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেই ঔষধগুলো সব ঔষধগুলোর রক্তপ্রবণ এবং যক্ষ্মাপ্রবণতা আছে তাদের। এই টেন্ডেন্সিটা সে বহন করে, ক্যারি করে। কি মজার ব্যাপার! যে কয়টা সুন্দরী উল্লেখ করেছে, আবারও বলি, যে কয়টা ঔষধকে বলেছে সুন্দরী, বেলেডোনা, ফসফরাস, এরকম আরও বেশ কিছু ঔষধ আছে আমাদের, গোলোনাইন, এই ঔষধগুলো দেখবেন প্রবণতায় খুঁজে যাবেন, প্রবণতায় যেয়ে দেখবেন সে রক্তপ্রবণ রোগী, সে যক্ষ্মাপ্রবণ রোগী। টিউবারকুলিনামও সুন্দরী হয়, অ্যাসিড ফস সুন্দরী হয়, সবগুলোনের একটা সৌন্দর্য বহন করে তারা, তার অবয়বে। তাহলে আমাদের রোগীটাও আজকের রক্তপ্রবণ এবং যক্ষ্মাপ্রবণ দুটো ক্যারি করছে, অতএব সেও সুন্দরী হবে। তাহলে স্নায়ুপ্রবণ, পিত্তপ্রবণ, রক্তপ্রবণ এবং যক্ষ্মাপ্রবণ, নিশ্চয়ই তাহলে আমরা বুঝতে পারি যে একজন সুন্দরী। মায়াজমের দিকে যদি যাই, সে ছোরা ক্যারি করে,
সে সাইকোটিক কিছুটা ক্যারি করে, সে টিউবারকুলার অনেকটা ক্যারি করে, যেহেতু যক্ষা প্রবণতা আছে। তাহলে এই হলো আমার রোগীর কনস্টিটিউশন, তার ভিতরে এই জিনিসগুলো সে বহন করে। এই জিনিসগুলো বহন করবে তখনই তার স্ট্রাকচারাল একটা গঠনগত একটা বা স্ট্রাকচারালগত একটা ফিজিক্যাল মেকআপ তার ভিতরে তৈরি হবে। কারণ এই ফিজিক্যাল মেকআপ আমি আগেই বলেছি যে এই মায়াজম যে ধাতুগত অবস্থার সৃষ্টি করে দেয়, সেখান থেকে তার দেহের গঠন, বরণ, ধরন, তার আচরণ, তার স্বপ্ন, তার নিদ্রা, তার ইচ্ছা, তার অনিচ্ছা, তার আকাঙ্ক্ষা সব কিছু তৈরি করে দেয়। তাহলে আমাদের এই রোগীটারও তো তৈরি করেছে। কি তৈরি করেছে সেইটা আমাদের এবার বিবেচ্য বিষয়। সেইটা হলো এই রোগী ফিজিক্যাল মেকআপে যদি আমরা যাই, তাহলে এই রোগীটার হৃষ্ট, পুষ্ট, বলিষ্ঠ। আমরা একটা সঙ্গীত বাজিয়েছি একটু আগে এই ঔষধটার, সেখানে প্রথমে বারবার বলেছে সে আমি হৃষ্ট, পুষ্ট, বলিষ্ঠ, সুন্দরী, এরকম বলেছে না? এই রোগীটার গেট আপ একটা জিনিস থাকবে। আমরা এই ফিজিক্যাল মেকআপ বলতে তার শুধু গঠনটা দেখবেন না, তার পোশাক পরিচ্ছদও দেখার চেষ্টা করবেন। কারণ মানুষের এই পোশাক পরিচ্ছদের রুচি, পোশাক পরিচ্ছদের কালারের রুচি অরুচি, এটাও নিয়ন্ত্রণ করে আমার ওই মায়াজম। খুব মজার ব্যাপার এটা। তাহলে এই আমাদের যে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ যার কথা বলেছি, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ থাকলে এখনই বোঝা যাচ্ছে যে তাহলে একেবারে খারাপ না, ছেলে হোক মেয়ে হোক দেখতেও নিশ্চিত ভালো হবে। এরপরে ওনার থাকে গর্জিয়াস পোশাক পরিচ্ছদ, তাহলে আরেকটু সুন্দর হলো না? দেহের গঠনে, গড়নে, বরণে খুব সুন্দর, তারপরে আবার পরনে ধরনেও সুন্দর, তাহলে আরেকটু ভালো লাগতেছে না? তার মানে কি গর্জিয়াস পোশাক পরিহিত থাকবে, কারণ সে সব সময় নিজেকে খুব ফিটফাট রাখে। তারপরে আছে এই মানুষটা বেশ স্বাধীন চেতা হয়। আমাদের নেট্রামিউরের মতো, নেট্রামিউর কিন্তু বেশ স্বাধীন চেতা। আমাদের বেশ কিছু মেডিসিন আছে, নেট্রামিউর অত্যন্ত স্বাধীন চেতা। নেট্রামিউর আলোচনার সময় চেম্বারে বলেছিলাম যে নেট্রামিউরের সাথে প্রেম করলে একটা মজা আছে, সে কথা রাখবেই এবং এতটা স্বাধীন চেতা, তার আপন ঘর, তার মানে তার পিতৃঘর, সেখানের বাধা বিপত্তি উতরে তার কথা সে রাখার চেষ্টা করবেই। নেট্রামিউর এই স্বাধীন চেতার জায়গা থেকেই সে ভ্রমণশীল, সে ঘুরে বেড়াতে পছন্দ করে, সে ওই হোম সিকনেস এই শ্রেণীর রোগী নয়। তারপরে আছে সে সরল বিশ্বাসী, ক্রেডিউলাস, ইংরেজিতে বলা হয় ক্রেডিউলাস, তার মানে সরল বিশ্বাসী। তাহলে দেখেন লোকটা ক্রমান্বয়ে কিন্তু বেশ ভালো একজন লোকের দিকে যাচ্ছে। শারীরিক গঠন, তার পোশাক আশাক এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে আছে ছেলে মানুষই। আমাদের এক ছাত্রী আছে এখানে নাই আজকে, ঠিক ছাত্রীটার সব কিছু মিলে যায়। হয়তো সে এই ভিডিও দেখে নিজেই স্বীকার করে নেবে, স্যার এ তো আমি, সে আজকে নেই এখানে, আমরা তাকেই পড়াচ্ছি, ও থাকলে সবচেয়ে ভালো হতো। তার এক অট্ট হাসিতে ঔষধকে ধরে ফেলাতে পারতেন। সে যখন হাসি দেয় এই বিল্ডিংয়ের রুম কাঁপে। সরল একটা জায়গার থেকে, সরলতার একটা জায়গার থেকে, স্বাধীনতার একটা জায়গার থেকে, কাউকে পরোয়া না করার একটা জায়গার থেকে। তাহলে দেখেন লোকটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু তার ভালোর দিকগুলো বেরিয়ে আসছে। তার যেমন সৌন্দর্যতা, গাঠনিক সৌন্দর্যতা বেরিয়ে আসছে এবং তার ভিতরের সৌন্দর্যতাও বেরিয়ে আসছে। এই লোক যখন কারোর সাথে কথা বলবে নিজের সরলতার জায়গা থেকে বলবে, কে কি ভাবলো, কে কি বুঝলো, কে কি করলো, ডোন্ট কেয়ার করবে না। সে তার সরলতার জায়গা থেকে বলেই ফেলেছে এবং উচ্চ স্বরেই বলেছে, সেটাকে সে প্রতিষ্ঠিত করাতে চাবে। সে কিন্তু বিজয়ও হয় সব জায়গা। এই মানুষটা যদি দোকানে যে বলে 2 টাকার চিনি দাও, তাও দোকানদার দিতে বাধ্য হবে। তার অ্যাটিচিউড, তার গেট আপ, তার কথাবার্তা, সেখান থেকে সে বিজয় লাভ করে আসবে। অতএব এই লোকটা কোনো জায়গায় আটকা পড়ে না, সব জায়গায় মোটামুটি জিতে আসায় তার টোটাল সব কিছু দিয়েছে, সেটাকে সে জয় করে নিয়ে আসে। ডাক্তারকেও জয় করে ফেলে কথা দিয়া, সরলতা দিয়া। ওই পালসিটিলার মতো, পালসিটিলা আমরা আলোচনার সময় বলেছিলাম না যে পালসিটিলার ডাক্তারের কাছে যে এত সুন্দরভাবে যাই তার উত্থাপন করবে, এত সুন্দর যাই বসবে যে না জানি আমি কতকালের চেনা। গত ঔষধ আলোচনার সময় বলেছিলাম এ যেন আমার প্রায় আসি রোগী নয়, এরকম মনে হয় যে আমার একেবারে নিজস্ব লোকের মতো। এই লোকটার একটু ছোট্ট দুটো দোষ আছে, কিছুটা পেট পাতলা। এই পেট পাতলা বলতে কি বোঝায়? পেটে চর্বি নাই তা? হ্যাঁ, পেট পাতলা কথা বলতে হলো
কথা হজম করতে পারে না, সব কিছু বলে দেয়, বলতে বলতে কইয়া ফেলায়, ঠিক আছে। তার মানে বলা শুরু করলে একদম সব উজাড় করে দিয়ে বলবে। কোথার থেকে বলে? সেই সরলতার জায়গা থেকে। সে শুধু বাহিরে সুন্দরী নয়, সে ভিতরেও সুন্দরী, সে ভিতরেও সুন্দর। সেই সুন্দরের জায়গা থেকে সে ওখানে কিছু সংরক্ষণ করে না বা চাপিয়ে রাখে না, ঠিক আছে। তারপরে আছে আরেকটা, তার মুদ্রা দোষ আছে। সেটা হলো সব কিছু সে স্বাদ নিতে চায়, সব কিছু বুঝতে চায়, দেখতে চায়, সব কিছুর আস্বাদ নিতে চায়, সব কিছুর। তার মানে আমার রোগ হয়েছে, এটা পরীক্ষা করেন, এটা আল্ট্রাসাউন্ড করেন, এটা প্যাথোলজি টেস্ট দিয়ে দেখে নেন কোথায় কি। এই জায়গাটা সে সবসময় চেষ্টা করে, মানে যেটা হবে সেটা সে ক্লিয়ার করে দেখতে চায়। আমরা যেটা বলছি, যেটা মুদ্রা দোষ বলেছি, সেই মুদ্রা দোষটা হলো সে সব কিছু চেখে দেখতে চায়। তার মানে মিষ্টিতে জাল হয়েছে কিনা তাও চেখে দেখবেন, যে মিষ্টিটা কতটুকু জাল হলো। জাল তো হয় না, চিনি হলো কিনা, তাই তো। সামনে একটা খাবার দেবেন, সে আঙ্গুলেরটা দিয়ে একটু একটু চেখে দেখলো জিনিসটা হলো কিনা। তার মানে যদি এখানে বেলেডোনা থাকতো, দেখেন ঔষধ বের হয়ে গেছে, চাইলাম না তো সকালে বলতে। সে আঙ্গুল দিয়ে সব কিছু ঝাল হয়েছে কিনা, নুন হয়েছে কিনা, অমুক হয়েছে কিনা, সব কিছু সে চেখে দেখতে চায়। এই আঙ্গুলের সঞ্চালনটা তার একটু সবসময় একটু বেশি থাকে, আঙ্গুলের সঞ্চালনটা বেশি থাকে। আপনার কাছে রোগ বর্ণনা দেবে, দেখা যাচ্ছে এই আঙ্গুল নিয়ে খেলা করছে, আঙ্গুল নিয়ে পাশের একটা কিছু ঘোরাচ্ছে, তার মানে আঙ্গুলের সঞ্চালনটা। এই জন্য বলেছি তার কিছু মুদ্রা দোষ আছে। তাহলে সব কিছু সে চেখে দেখতে চায়। ঠিক এমন একটা মানুষ, এই মানুষটাকে আমরা বলতে পারি, আমার ওই সঙ্গীতের ভিতরে আছে, এই ঔষধের সঙ্গীতের ভিতরে আছে, আমি কাশ্মীরি সুন্দরী বলেছি না। আবার ফসফরাস সময় বলেছে কি, ফরাসি সুন্দরী বলেছি। ফসফরাস পরানোর সময় দেখবেন বলেছি ফরাসি সুন্দরী। তাহলে একজনের নাম দিলাম ফরাসি, তার মানে ওই ফ্রান্স দেশের ফরাসিয়ান সুন্দরী, আর একজনের নাম দিলাম কাশ্মীরি সুন্দরী। পার্থক্যটা কিন্তু এইখানে, হোমিওপ্যাথির সূক্ষ্মতা হলো এখানে। এই জিনিসগুলো বুঝতে হবে। শালি সুন্দরী বলে দিলেই হলো না, একটা উপমা দিয়া জিনিসটাকে চিনিয়ে দিতে হবে। উপমা বোঝেন তো? এগুলো কিন্তু উপমা। কাশ্মীরি সুন্দরী, ফরাসি সুন্দরী, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, পটল চেরা আখি, চাঁদের মতো সুন্দর বাঁকা ঠোঁট, এগুলো সব উপমা। তাহলে এই উপমাগুলো বুঝতে হবে। এই উপমার ভিতরে কিন্তু সঠিক উপমা দিতে পারলে এখান থেকে অনেক কিছু বোঝা যায়। তাহলে এই কাশ্মীরি, এই সিমলা, এই পাদদেশের মানুষগুলো দেখবেন ওরা গাঠনিক ধরনে গড়নে এক ধরনের আলাদা মানুষের মতো। তাদের গঠনশৈলী, তাদের আচরণ সব কিছু কিছুটা পরিবেশ গঠন করে নেয়। কারণ পরিবেশ প্রকৃতি, এরপরে কিন্তু মানুষের আচার নেচার গঠন গড়ন অনেক প্রভাব ফেলে। তাহলে আমাদের এই যে সুন্দরী, এই সুন্দরী হলো কাশ্মীরি সুন্দরী। এই কাশ্মীরি সুন্দরী নিয়েই আমাদের আজকের আলোচনা হবে। এখন এই কাশ্মীরি সুন্দরী আমরা গঠন প্রথম বলেছি তার ধাতু প্রকৃতি। কি কি বলেছিলাম মনে আছে? স্নায়ুপ্রবণ, স্নায়ুপ্রবণ লিখেছেন, পিত্তপ্রবণ, রক্তপ্রবণ, যক্ষাপ্রবণ, ঠিক আছে। তারপরে বলেছিলাম এই বিউটিফুল লেডি, অথচ সে বিউটিফুল লেডি, এই যা প্রবণতা আছে না, তারপরে সে বিউটিফুল লেডি। এই লেডি বলতে যা বোঝায় শুধু এইখানে আমরা সীমাবদ্ধ থাকবে না। আমাদের ঔষধগুলো এভাবে বলেছে যে সুন্দরীদের ঔষধ হলো বেলেডোনা, সুন্দরী ছেলেদেরও ঔষধ বেলেডোনা হয়, শুধুমাত্র নারীদের ক্ষেত্রে হয়। এই কথাটা একটু আমাদের ভাঙতে হবে। কিছু কিছু মেডিসিন আছে নারীদের থেকে অধিকাংশ কাজটা করে, কিন্তু বেলেডোনাও অধিকাংশ কাজ করে নারীদের পরে, কিন্তু সেই সংখ্যাটা যে পুরুষদের একদম করে না তা না, সেখানেও পুরুষদেরও কাজ করে। তাহলে এর সম্পর্কে আমরা বলবো, তাহলে এই সুন্দরী, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, গর্জিয়াস, স্বাধীনচেতা, পেট পাতলা, তারপরে সরল বিশ্বাসী, ছেলে মানুষই, এই সব কিছু দিয়ে আসছে একটা সুন্দর মানুষ পেয়েছি। এই মানুষটাকে ক্ষতিটা করলো কে? আমরা এবারে সেই অধ্যায়টায় যাব। যে তুমি তো সুন্দরী, তুমি তো হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, তুমি দেখতে সুন্দর, একটা সুন্দর মানুষ, তুমি চেম্বারে আসলা কেন? কে ক্ষতি করেছে তোমার? ক্ষতির জায়গাটা তো আগেই আমরা আলোচনা করে ফেলেছি, যে ওই যে সোরা মায়াজাম, ওই যে টিউবারকুলার মায়াজাম, ওই যে যক্ষা প্রবণতা, ওই যে রক্ত প্রবণতা, ওই যে পিত্ত প্রবণতা, এগুলো নিয়ে তাকে ক্ষতি করে দিয়েছে। তা কি ক্ষতি করলো? কি কারণে তোমাকে উদ্দীপক বা উত্তেজক বা আনুষঙ্গিক বা ইনফেকশাস কোন কারণের জন্য তুমি আমার চেম্বারে শরণাপন্ন হলা? নিশ্চয়ই তুমি রোগাক্রান্ত, তুমি অসুস্থ। তা সেই কারণগুলো কি ঘটেছে? কজেশন। দেখেন তাহলে সিরিয়ালি আমরা একটা রোগী আসলো, তার গেট আপটা দেখলাম, ফিজিক্যাল মেকআপটা দেখলাম, তার সৌন্দর্যতা দেখলাম, তার ভিতরে কনস্টিটিউশনটা দেখলাম,
সে একটা ভালো মানুষ, এই ভালো মানুষটাকে একজনে কেউ ক্ষতি করে দিয়েছে কোথার থেকে, সেই কজেশনটা আমাদের খুঁজতে হবে এবার, যে কারণটা কি। ওই গানের ভিতরেই আছে যে আমি যদি মাথা খোলা রাখি ঠান্ডা লাগে। এই সুন্দরীর মাথাটা নিয়ে বহুত টেনশনে থাকে, কখন মাথাটা যন্ত্রণা হবে, কখন আমাদের এই ক্যারোটিড ধপধপ করবে, রক্তের উচ্ছ্বাস বেড়ে যাবে, কখন আমি রক্তিমাবা হয়ে যাব, এই টেনশনে থাকে, মাথা খোলা রাখতে পারে না, মাথায় ঠান্ডা লাগালেই হয়। এই জন্য দেখবেন যারা পূর্ণ বেলেডোনার দাতুর রোগী তারা ওই ফ্যানের পাশে ঘুমিয়েছে, মাথায় একটা ছোট গামছা বা একটা কাপড় পেঁচিয়ে রেখে দিয়ে সুন্দর শেষ হয়ে আছে। মাথাটাই যেন তার একটা বোঝা, যেখানে ঠান্ডা লাগলেই আমি ধরা পড়ে যাব। তাহলে দেখেন এটা হলো কজেশনের একটা সর্বশ্রেষ্ঠ কজেশন আমার এই বেলেডোনার, যে মাথা খোলা রাখলেই সে রোগাক্রান্ত হয়। বেলেডোনা যারা পড়েছেন এই মাথা খোলা রাখলে এইটা অনেকেই এর সাথে পরিচিত হয় না, কিন্তু এর চেয়ে একটা ভালো জায়গায় পরিস্থিতি আপনারা ঘটিয়েছেন, সেটা হলো চুল কাটলে রোগাক্রমণ। এই কথাটা সবাই জানে। চুল কাটলে বেটা ক্ষতিটা করছে কি? সেলুনালা রোগ দিয়ে দিয়েছে কেসি আর চিরুনির সাথে। তাহলে চুল কাটলে অসুস্থ হলো কেন? তার মানে চুল যখনই, বিশেষ করে মেয়েরা বুঝবেন না, এই বামপন্থীরা বুঝবে, পুরুষরা দেখবেন চুল কাটলে, একদিন চুল কাটে সেলুন দিয়ে আস্তে আস্তে মনে হবে গাড়ির এখানে সুন্দর বাতাস, এরকম যদি একটু সুন্দর বাতাস থাকে মনে হয় যেন ঠান্ডা 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 লাগছে। একটু হাত দিয়ে মোছা টোছা দিলে মনে হয় যেন খুব সুন্দর, ভেজা হাত দিয়ে দিলে সুন্দর ঠান্ডা লেগেছে। তার মানে চুল কাটায় ক্ষতি হয় নাই, ক্ষতিটা হয়েছে ঠান্ডাটা, বাতাসটা খুব বেশি লেগেছে এখানে। যেমন আমাদের চুল কাটলে রোগাক্রান্ত হয় বা রোগ বৃদ্ধি পায়, আমাদের বেলেডোনায় আছে, আমাদের নেট্রামিউরের ভিতরে আছে। চুল কাটলেই রোগ ধরে, গোলনাইনেও কিছুটা আছে, মাথা যন্ত্রণা শুরু হয়। ঠিক আছে, তাহলে আমরা দুটো কজেশন পেলাম। কি কি বলেন? মাথা খোলা রাখলে, তার মানে খোলা রাখলে মানে খোলা রেখে ঠান্ডা লাগাতে হবে, বাতাস টাতাস লাগতে হবে। তারপরে হলো চুল কাটলে, এই সাধারণত এই কজেশনগুলো বেশি পাওয়া যায়। এরপরে যে কতগুলো আরও কারণ আছে সেগুলো অত্যন্ত গভীরের, যেটা হোমিওপ্যাথি এখনও তুলে আনে নাই কেউ। যেটা আমি সেদিন উমেশচন্দ্র লাইব্রেরিতে স্ট্রামোনিয়াম সম্পর্কে যে লেকচারটা দিয়েছিলাম ওখানে একটু টাচ দিয়েছিলাম। সেটা কি? অ্যাট্রোপিন, স্কোপোলামাইন, হায়াসামিন, ট্রোপেন ইত্যাদি কথা বলেছিলাম। চারটা উপকার বা কেমিক্যালসের কথা বলেছিলাম। কি বলেছিলাম? যে এই চারটা যে উপকার বা অ্যালকালয়েড, এর একটা বিষক্রিয়া আছে। আমরা অনেক কিছু জানি না, আমাদের শরীরে যে কত ধরনের বিষক্রিয়া ঘটে আমরা এটা জানি না। আমরা একটা ঔষধ খেয়েছি অন্য প্যাথির বা আমাদের প্যাথির, তার ভিতরে যে একটা বিষক্রিয়া থাকতে পারে সেটা আমরা কখনো খেয়ালই করি না বা আমলেই নেই না। একটা ট্যাবলেট গিলে ফেলাইলাম, একটা ক্যাপসুল গিলে ফেলাইলাম, তার যে রিয়াকশন হতে পারে, ওটার ভিতরে যে পয়জন কিছু থাকতে পারে, এগুলো আমাদের ধারণার বাইরে থাকে, কিন্তু এগুলো থাকা উচিত নয়। আমি একটা খাদ্য খাবার খেয়েছি, বাজারের একটা ফল খেয়েছি, ওর ভিতরে একটা কেমিক্যাল আছে, সেটা আমার শরীরে পয়জনাস কিছু ঘটিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন জিনিস, শাক সবজি, লতা পাতা থেকে ফল মূল, ঔষধ, বিভিন্ন ইনজেকশন, বিভিন্ন পোকামাকড়ের দংশন, বিভিন্ন ফুলের রেণু সিজনালি আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিষক্রিয়া ঘটায়। এই বেলেডোনারও শরীরের ভিতরে এরকম কিছু বিষক্রিয়া ঘটে। সেগুলো হলো স্কোপোলামাইন, হায়োসামিন, ট্রোপেন, তারপরে অ্যাট্রোপিন, এগুলো সব উপকার। এই চারটা যে অ্যালকালয়েড, আশ্চর্য হয়ে যাবেন আপনি। আপনাদের সবসময় বলি যে ঔষধের যোগসূত্র খোঁজো, লক্ষণের যোগসূত্র খোঁজো, রোগী যা প্রকাশ করে তার যোগসূত্রটা খুঁজে, তার উৎস খোঁজো। এই জিনিসগুলো খুঁজতে হয়। সেদিন ওই অনুষ্ঠানে বলেছিলাম এই চারটা অ্যালকালয়েড কোথা থেকে পাই আমরা? দুত্রা ফলের ভিতরে, যেহেতু স্ট্রামোনিয়াম আলোচনা করেছিলাম। আবার ওখানে আমি একটা শিট দিয়েছিলাম আপনাদের, 3টা ফুলের ছবি দিয়েছিলাম পাশাপাশি। দুত্রা ফুল, তারপরে হায়োসিয়ামাস নায়াগ্রার ফুল, আরেকটা দিয়েছিলাম কি, আল্লাহ তাআলা 5 করে দিয়েছে। একটা হলো ধুত্রা, আর একটা হায়োসিয়ামাস, আর একটা বেলেডোনা। ঠিক আছে, বেলেডোনার এখানে নামটা ছিল কি? বেলেডোনা অ্যাট্রোফা। অ্যাট্রোফা বেলেডোনা বা বেলেডোনা অ্যাট্রোফা। অ্যাট্রোফা মানে অ্যাট্রোপিন, ওইখান থেকেই নামটা আসছে। তাহলে আমরা ওইখানে অ্যাট্রোপিন পেয়েছি। তাহলে দেখেন অনুপূরক ঔষধ কাকে বলে। আমরা ওই আবেগী লিস্ট ধরে কাজ করাচ্ছে, যদি নিজেরা খুঁজে এনে এভাবে পাই তাহলে আমার কিন্তু সঠিক অনুপূরক ঔষধটা আছে। তার মানে
আমার বেলেডোনা ঔষধের পর যদি কোনো ঔষধ লেগে যায়, হয়তোবা দেখা গেল এস্ট্রামোনিয়াম বা হায়োসিয়াম আসতে পারে, কারণ সেই যে ভেষজ দিয়ে ঔষধ তৈরি করেছে 3 জনের ভিতরে এই 4টা অ্যালকালয়েড সমানভাবে আছে, সমানভাবে বলবো না, কম বেশি আছে, কিন্তু 4 জনেই আছে। তাহলে আমার একটা ঔষধ যদি ছেড়ে যায় কোনো কাজে, তাহলে বাকিটা তো অন্য একটা ভেষজ এখান থেকে আসবে অনুপূরক, কারণ তারা একই গোত্রে, স্রষ্টাই সৃষ্টি করে দিয়েছে, স্রষ্টাই একই গুণ পাঁচ করে দিয়েছে এই উদ্ভিদের ভিতরে। তাহলে বেলেডোনা অ্যাট্রোপা, এই অ্যাট্রোপা থেকে অ্যাট্রোফিন, প্রত্যেকটা উপকার নিয়ে শত শত ঔষধ তৈরি হয় আমার অন্নোপ্যাথিতে, বিশেষ করে আমার মডার্ন অ্যালোপ্যাথিতে। এবং পরে দেখবেন এই ঔষধগুলো কী কাজে লাগে, সেগুলো সব মেন্টাল ডিসঅর্ডারের পরে, সব সিজোফেনিয়ার পরে, সব স্নায়বিক রোগের পরে এই জাতের মেডিসিন তৈরি হয়। ওই অ্যাট্রোপিন দিয়ে সার্চ দেবেন যে অ্যাট্রোপিনের কাজ কী, অ্যাট্রোপিনের ঔষধগুলি কী, দেখবেন যে অসংখ্য ঔষধ তালিকা চলে আসছে। এবার দেখবেন এই ঔষধের কাজ কী, একটু পরিশ্রম করেন, একটু সাধনা করেন, ওই 10 দিন পরে একটু মেটেরিমেডিক একটা ঔষধ পড়লাম বা একটু শুনলাম, আলোচনা হয়ে গেল, আমি ডাক্তার হয়ে গেছি, ওখান থেকে উঠে আসেন। এটা পড়ার চেয়ে সাধনার বিষয় বেশি, সাধনা। তাহলে আমরা 4টা অ্যালকালয়েড পেয়েছি। আর একটু শুনবেন মজার, বেলেডোনা যদি অ্যানেস্থেসিয়া, বেলেডোনা দাঁতের রোগী যদি কখনো অ্যানেস্থেসিয়া নিয়ে থাকে, অ্যানেস্থেসিয়া বোঝেন, অপারেশনের সময় যে অচেতন করে দেয়, সেই ঔষধের নাম হলো অ্যানেস্থেসিয়া। আরও মজার শুনবেন, অ্যানেস্থেসিয়া তৈরি হয় আমার এই উপকারগুলো দিয়ে। এ যদি আলোচনা করতে চাই তাহলে অন্যদিকে যেতে হবে, খুব বিশাল। অবশ্য অ্যানেস্থেসিয়ার এখন নতুন ভার্সন চলে আসছে। এখন দেখবেন আর ব্রেন ট্রেন সেন্সলেস খুব কম করে, যাদের না লাগে, সাধারণত জায়গাটাকে সেন্সলেস করে দেয়। কিসের জন্য? কারণ ওই পার্শ্ব প্রতিক্রিয়া বহন করতে হয়, তাকে আজীবন বহন করতে হয়। এই জন্য সায়েন্স আর একটু মডার্ন হয়েছে যে না, রোগীটাকে একদম ওই অপারেশনের জন্য টোটাল জীবনটা ভোগ করবে এই জন্য না, তাহলে জায়গাটাকে শুধুমাত্র অবশ করে দেয়। এই জন্য অপারেশনের জায়গাটা অবশ করে, আর আগে টোটাল ব্রেন থেকে আর টোটাল বডি, টোটাল রাজ্যটাকে অবশ করে দিত। এবং এই যে উপকারগুলো আছে, এর সবচেয়ে মজা হলো এর কি কাজ করে দেয়। ওই যে ব্রেন অবশ করে দেয় বা নিথর বা অচেতন করে দেয়, তার মানে ব্রেনকে অচেতন করে দিল একটা খার। অপারেশন করবে, কাটবে, ব্যথা হবে না, সেই ব্যথা কমানোর জন্য অ্যাট্রোপিন, এই যত ব্যথানাশক ঔষধগুলো আছে তার ভিতরে এই কেমিক্যালসটা আছে, এই উপকারটা আছে। এবার অপারেশন করতে গেলে বা অপারেশনের পরবর্তীতে দেখেছেন, যদি কেউ দেখে থাকেন, আপনাদের আপনজন যদি কেউ অপারেশন থিয়েটারে যেয়ে থাকে এবং ওটি থেকে যখন বেডে নিয়ে আসে, যখন সেন্স আসে, এই মুহূর্তটা কেউ দেখেছেন? আসেন, একজন বা 2 জন 4 জন কেউ যদি থাকেন হাত তোলেন, যে অপারেশন পরবর্তী যখন সেন্স আসার আগে রোগীর পাশে বসেছিলেন, এমন কেউ আছেন? হ্যাঁ, কয়েকজন আছেন। দেখেছেন ঠোঁট শুকিয়ে, জিহ্বা শুকিয়ে, গলা শুকিয়ে কি অবস্থা হয়ে যায়, এবং হুশ আসার আগে কি পরিমাণ বিলাপ করতে থাকে, দুনিয়ার যত বিলাপ সব করতে থাকে সে এই ঔষধের প্রতিক্রিয়ার জন্য। কে বিলাপ করে, কে ব্যথা নাশ করে, আবার কে লালাক্ষরণ কমিয়ে দেয়, শুকিয়ে দেয়। ওই ঔষধের ভিতরে আছে যে আমি যখন অপারেশন করব তখন যদি শরীরের এই মিউকাসগুলো এরকম সার্ভিস দিতে থাকে, তাহলে তো আমার অপারেশনের জটিলতা সৃষ্টি হবে। এই জন্য ওই সব কটা পাঞ্চ করে দিয়েছে ওই অ্যানেস্থেসিয়ার ভিতরে, যে তুমি যে শরীরের মিউকাস ঝিল্লির কাজ বন্ধ করে দাও, তুমি যে পেইন ওটাকে খেয়ে ফেলো, তুমি যে ব্রেনকে অসাড় করে দাও, ঠিক আছে? এবার দেখবেন ওই রোগীগুলোর কাছে, হ্যাঁ আমি অপারেশনের সময় কি হয়েছে জানি, আমি কোথায় জানি আসমানে ছিলাম, আমি জানি কোথায় এরকম দেখেছি, এইরকম ঘটনা হয়েছে, এইখানেই জবাই দিয়েছে, এরকম কয়েকটা গরু জবাই দিয়েছে, এরকম রক্তারক্তি হয়েছে। এই স্বপ্নগুলানের মতো স্বপ্নের একটা ঘোরের ভিতরে থাকে সে। শুনে দেখবেন এদের কাছে সাক্ষাৎ নিয়ে যে তুমি অপারেশনকালীন কেমন ছিলা। সবাই যে হবে তা না, 2-1 জন একদম টোটাল অচেতনে চলে যায়, আর 2-1 জন ওই রকম স্বপ্নময় একটা পৃথিবী, বিভীষিকাময় একটা পৃথিবীর দেখে আসলে জীবনেও ভুলতে পারে না। শুনবেন এদের কাছে, অনেক সাক্ষাৎ নেবেন, পেয়ে যাবেন কে ঘটিয়েছিল আমার এই হায়োসিয়াম। এবার রোগী যখন হুশ আসে তখন তো এরকম বিভিন্ন প্রকার ডায়ালগ দিতে থাকে। সেই ডায়লগগুলো যদি কেউ দিয়ে থাকেন, তার বেলেডোনা 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাবে। সেই ডায়লগগুলো যদি দিতে হয়, অবশ্যই ডায়লগগুলো আবার মায়াজম ইন্ধন দেয়, সেই অনুযায়ী হয়। ক্যামোমিলের রোগীতে আমি দেখেছি অপারেশন থিয়েটারে, আরে বাবা হুশ আসার আগে, সেন্স আসার আগে এমন গালিগালাজ দিয়েছে, রুম থেকে সব বের হয়ে যাওয়া লাগছে। কিসের জন্য হয়? ওই ভিতরে ব্রেন যে কাজ করে, ব্রেনে যা সেট আপ দেওয়া, মায়াজাম সেট আপ দিয়েছে, সেই অনুযায়ী সে চালাতে থাকে। তাইলে আমার এই বেলেডোনা অ্যাট্রোপা
এই উদ্ভিদের ভিতরে আল্লাহ তাআলা আমার এই অ্যালকালয়েডগুলো দিয়ে দিয়েছেন, আমরা সেখানেই সেই ফুলটা দিয়েই আমরা ঔষধ তৈরি করি। তাহলে অ্যালোপ্যাথি কী করে? ওইখান থেকে আগে উপক্ষারগুলো বা অ্যালকালয়েডগুলো আলাদা ভাগ করে ফেলাইয়ে এক একটা ভাগে ভাগ ভাগ করে বিভিন্ন ঔষধ তৈরি করেছে। আমরা কি করেছি? আমরা এই ফুলটাকেই নিয়েছি, এই উদ্ভিদটাকেই নিয়েছি, এই ফলটাকেই নিয়েছি, এই ইসের ওইখান থেকে নিয়ে আমরা সরাসরি ঔষধ তৈরি করছি। তাহলে পার্থক্য কি খুব বেশি দূর? তাহলে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি নিয়ে আমাদের কেন এত মাথা ব্যথা? দুটোই সায়েন্টিফিক। হোমিওপ্যাথি একটা জায়গায় খুব বেশি সায়েন্টিফিক, কিন্তু এটা সমাজ জানে না, সাধারণ মানুষ জানে না। এই জন্য আপনাদের বলে পানির ডাক্তার, পানি পড়া ডাক্তার, পানি বেচা ডাক্তার, এগুলো বলে। তো ওই পানির ভিতরে যে কি আছে, যদি কেউ সায়েন্স বোঝে, এই সত্যের জায়গাটা আপনারা দেখাতে পারেন, কার্য দেখাতে পারেন, কার্যের ফলাফল দেখাতে পারেন। আপনারা যদি সেই ধরনের স্ট্রং মানুষ হন, বিশ্বাসী মানুষ হন, তাহলে একসময় তাদের এই বুড়ো কোসকানো সরে যাবে। বুড়ো তারা এমনি এমনি কোসকায় না। আমরা কোসকানোর মতো, বুড়ো কোসকানোর মতো, আমাকে অবহেলা করার মতো জায়গা তৈরি করে দিয়েছি। কিসের জন্য? আমরা না জানার কারণের জন্য। আজকের এই বেলেডোনা আলোচনার পরে আপনারাই দেখবেন যে আসলে আমি এতদিন কি আসলে এই বেলেডোনার এই তথ্যগুলো কি জেনেছি বা জানতাম, যেটা কতটা সায়েন্টিফিক। বেলেডোনা আমাদের একটা উদ্ভিদ ঔষধ। এবার রোগীরা বলে তাহলে তুমি কবিরাজ, গাছগাছরা দিয়ে তো কবিরাজের ঔষধ বানায়। কে এর বেশি আমরা পরিচিত হতে পারি নাই। সেটা ব্যর্থতা আমার, সেটা আমার হোমিওপ্যাথির ব্যর্থতা নয়, সম্পূর্ণ আমার ব্যর্থতা। তাহলে সেই ব্যর্থতার জায়গা থেকেই আমরা উঠে আসব। এবং হ্যানিম্যান আশ্রমের মূল উদ্দেশ্যটাই হলো ওটা, যে আপনারা হোমিওপ্যাথির রিয়েলিটিটা বোঝেন। আমি যদি 10টা ছেলেকে বোঝাতে পারি, আপনি আর 10টাকে বুঝান, সে আর 10টাকে বুঝাক, এইভাবে আমাদের উঠে আসতে হবে। নাহলে আমরা কিন্তু যেই তিমিরে আসি সেই তিমিরেই পড়ে থাকবো। শুধু সেই তিমিরেই পড়ে থাকবো না, আরও গহীনে তলিয়ে যাব। কারণ অন্যান্য সায়েন্স মডার্ন হচ্ছে, আর সেখানে যদি আমি মডার্ন না হই তাদের সাথে প্রতিযোগিতায়, তাহলে তো আমি একেবারে অতলে তলিয়ে যাব। বুঝতে পেরেছেন যে হ্যানিম্যান আশ্রমের উদ্দেশ্যটা কি? তার মানে আপনাকে হোমিওপ্যাথির প্রকৃত হোমিওপ্যাথ তৈরি করা। যে হোমিওপ্যাথটা চেয়েছিলেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, যে উদ্দেশ্যে তৈরি করেছিলেন, হোমিওপ্যাথি যদি মডার্ন না হতো, তাহলে হ্যানিম্যান কেন আর একটা জিনিস ত্যাগ করে এসে এইটা গ্রহণ করলেন? আপনারা কেউ আছেন নাকি যে ধনীর থেকে ভিখারি হবেন, এরকম নাকি ভিখারির থেকে আরও ধনী হবেন, দরিদ্র থেকে আরও ধনী হবেন, এই প্রচেষ্টাটাই থাকে আমাদের। তাহলে হ্যানিম্যান কি চেয়েছিলেন? যদি আরও কিছুকাল বেঁচে থাকতেন কি করতেন, সেই জায়গাটাকে আমাদের খুঁজতে হবে, সেই জায়গাটা আমাদের গ্যাপটা পূরণ করতে হবে। তাহলে আমরা সামনে উঠে আসতে পারবো, না হলে আমরা পিছিয়ে যাব। আচ্ছা, তাইলে আমরা একটা সুন্দরী মানুষ পেয়েছিলাম, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, দেখতে সুন্দর, ফর্সা, কাশ্মীরি সুন্দরী। এই কাশ্মীরি সুন্দরীর ভিতরে কতগুলো লুকায়িত দোষ ছিল, স্নায়ু প্রবণতা, পিত্ত প্রবণতা, রক্ত প্রবণতা, যক্ষা প্রবণতা, তাই তো? এই নিয়ে সে বহন করছে। হঠাৎ করে কোনো একটা কারণ এসে তাকে রোগাক্রান্ত করে দিয়েছে। সে কারণগুলো কি ছিল? এই বেলেডোনার অ্যালকালয়েড উপবিষ কোনো কারণে তার শরীরের ভিতরে ঢুকে গেছে, অথবা মাথার চুল কেটেছে, অথবা মাথা খোলা রেখে প্রচুর বাতাস লেগেছে, ঠান্ডা লাগিয়েছে, এই কারণের ভিতরে সে আক্রান্ত হয়ে গেছে। আর একটা জিনিসের সাথে অ্যাড হয়, শুধু অ্যাট্রোপিন, অ্যাট্রোফা, স্ক্রফেন, টোফেন, শুধু কি এইগুলো নেই দায়ী? এই ভেষজ, বেলেডোনা ভেষজ, এইখানে যারা ফার্স্ট ইয়ার পড়ে আসছো, তোমাদের জীববিজ্ঞানে ছিল, বা যারা জেনারেল লাইনে সায়েন্সে পড়ে আসছো, এবং তোমাদের ফার্স্ট ইয়ার একটা পরীক্ষায় সোলানেসি গোত্রের বৈশিষ্ট্য লিখো আছে। আমাদের এই বেলেডোনা অ্যাট্রোফা সোলানেসি গোত্রের একটা উদ্ভিদ। তাহলে গোত্রের একটা বৈশিষ্ট্য আছে, গোত্রের একটা চরিত্র আছে। নাইলে ওই সোলানেসির নামকরণটা হলো কীভাবে? এই যে গোত্রগণ ভাগ করছে কিসের জন্য? যে তোমার ভিতরে এই বৈশিষ্ট্য আছে, অন্য একটা উদ্ভিদের ভিতরে এই বৈশিষ্ট্য আছে, তোমাদের বৈশিষ্ট্যগুলো সব সমান সমান, অতএব তোমাদের নাম দিলাম সোলানেসি, তাই তো? এই সোলানেসি গোত্রের বহুত উদ্ভিদ, বহুত ভেষজ আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিস, সেখান থেকেও আমি বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারি। কথাটা বুঝেন কোথা থেকে? তার মানে আমার বেলেডোনা সোলানেসি গোত্রের একটা উদ্ভিদ, তার ভিতরে আমরা 4টা অ্যালকালয়েড পেয়েছি। এই সোলানেসি গোত্রের অন্যান্য যে উদ্ভিদ আছে, যেগুলো আমরা নিত্য ব্যবহার করি, সেখান থেকেও আমাদের বিষাক্রান্ত বা বিষক্রিয়া ঘটতে পারে। তাহলে বুঝলেন বেলেডোনার এই সুন্দরী কেন আক্রান্ত হলো? এত সুন্দর ভালো মেয়েটা বা ভালো মানুষটা বা সুন্দরী মানুষটা বা হ্যান্ডসাম মানুষটা, অথবা কি বলেছি গর্জিয়াস পোশাকদারি, এই লোকটা কোথা থেকে অসুস্থ হলো? তাহলে অসুস্থের জায়গাটা পেলেন? আমাদের ঔষধ বা রোগী এইভাবেই নির্ণয় করতে হবে। তাকে দেখতে হবে, প্রথম খুঁজতে হবে কেন তুমি আক্রান্ত হলা,
খুঁজতে হবে কোন ক্ষেত্র নিয়ে তুমি আক্রান্ত হলা। ক্ষেত্রটা বলতে তার কনস্টিটিউশন, তার ক্ষেতটা কিভাবে ছিল, কোন ক্ষেতে এই বাতাস লাগলো, কোন ক্ষেতে চুল কাটলো। চুল কাটলেই তো সবাই অসুস্থ হচ্ছে না, তার ক্ষেতটা আলাদা বলেই সে চুল কাটার পরে সে আক্রান্ত হয়েছে, নাহলে তো আর হয় না। কত মানুষ চুল কাটে সেলুনের ভিতরে। তাহলে আমরা কজেশনটাও পেয়ে গেছি। এইবার দেখব এই কজেশন আসার পরে, অ্যাটাক হওয়ার পরে সে অসুস্থ হয়েছে, সেই অসুস্থতার স্বরূপতাটা কি। খেয়াল করেন, আমরা কিন্তু ধাপে ধাপে আগাচ্ছি। প্রথম রোগীটার টোটাল গঠনশৈলীটা দেখলাম, তার গেট আপ দেখলাম একটা লোকের। এবার আমার কাছে কেন আসছে, সে অসুস্থ, কে ঘটিয়েছে, কারণ কি ঘটিয়েছে, তার প্রকাশভঙ্গিটা কি, তার সাদৃশ্য কি, তার স্বরূপতা কি, এবার আমাদের সেইটা দেখতে হবে। এবার এই যে ঘটনাগুলো বললাম কজেশন, এই কজেশনগুলো যখনই তাকে অ্যাটাক করে তখন তার হৃৎপিণ্ডের ক্রিয়া বৃদ্ধি পায়। খেয়াল করেন, দেখেন ক্রমান্বয়ে দেখবেন আমরা ডালপালা কীভাবে মেলছি কেন্দ্র থেকে, যে হৃৎপিণ্ডের এই কজেশন যখনই তাকে আক্রান্ত করবে, একটা কারণ তাকে আক্রান্ত করবে, তখন কি হবে, তার হৃৎপিণ্ডের ক্রিয়া বৃদ্ধি পাবে। হৃৎপিণ্ডের ক্রিয়া বৃদ্ধি পেলে কি হয়, হৃৎপিণ্ড চলছে একটা ছন্দে চলছে, কতবার চলছে, 72 থেকে 80 বার, একটা সুন্দর রিদমে চলেই যাচ্ছে। এইটার ক্রিয়া যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে, আরও ঘন ঘন হবে। যখনই ঘন ঘন করে হবে, বারবার হবে, সংখ্যায় বেড়ে যাবে, তখন কি হবে, রক্তের সঞ্চালনও বেড়ে যাবে। সে পাঞ্চ করছে না, সমস্ত জায়গায় রক্ত ছেড়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, আবার টেনে নিয়ে আসতেছে। এটা যদি ঘন ঘন হয় তাহলে কি ঘন ঘন যাবে, আর ঘন ঘন হবে না, হবে। তাহলে সূত্রগুলান দেখেন, যোগসূত্র, আমি যে বারবার বলি যোগসূত্রগুলান কীভাবে হয়। এখন যখনই রক্ত সঞ্চালন ক্রিয়া বেশি হবে তখন আমার শিরাগুলান কি ধপধপ করবে, নারীর গতি বেড়ে যাবে, আগে যা ছিল তার চেয়ে এখন অনেকগুলান বেশি পাবো না, ভিড় বেশি পাবো না, বেশি পাবো। এইখানে আমার এই অ্যাট্রোপার একটা কাজ আছে, আলাদা স্বতন্ত্রতা। সেটা হলো সে রক্তের উচ্ছ্বাসটা ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী চাপ দেয়, নিম্নমুখী নয়, ঊর্ধ্বমুখী চাপ। তাহলে যখনই আমার হার্ট রক্ত সঞ্চালন ঊর্ধ্বক্রিয়া ঘটিয়ে দেবে তখন তো আমার ঊর্ধ্ব দিকের রক্তচাপ বেশি হবে। তো যখনই রক্তের ঊর্ধ্বমুখী চাপ হবে তখন আমার এই যে দুই পাশের ধমনী আছে, ক্যারোটিড ধমনী, অটোমেটিকলি সেখানে রক্ত বেশি পৌঁছে গেছে বলে সে ধপধপ করেছে, সে মোটা হয়ে আছে, সে ফুলে আছে। তাহলে দেখেন মূল জায়গা কিন্তু ওই ঊর্ধ্বমুখী রক্তচাপ। আমরা সেই লক্ষণটাকে হাজার হাজার বানাই দিয়ে, শত শত বানাই দিয়ে বিস্তার ঘটিয়েছি। কিন্তু যদি আপনি যোগসূত্র বোঝেন, এক হলো ভুলবেন না, 2 নম্বর হলো আপনি ঔষধকে সংক্ষেপে চিনে আসতে পারবেন। তাইলে আমার হার্টের কি হলো, প্রথম এই ঘটনা কজেশনের জন্য হার্টের ক্রিয়া বৃদ্ধি পেয়েছে, হৃৎপিণ্ডের চাপ বৃদ্ধি পেয়েছে, আমার রক্তচাপ বেড়ে গেছে এবং সেই রক্তচাপটাও ঊর্ধ্বমুখী ছিল। যখনই ঊর্ধ্বমুখী থাকবে তখন আমার ক্যারোটিড এবং মস্তিষ্কের ক্যাপিলারি ভেনগুলো তখন পূর্ণ হয়ে যায়। এই জন্য ভালো ভালো বইয়ে দেখবেন যে মস্তিষ্কের পূর্ণ রক্তচাপ, রক্তপূর্ণতা, মস্তিষ্কের রক্তপূর্ণতা, এরকম কথাটা বলেছেন। তার মানে কি, সমস্ত মাথার শিরা উপশিরা সব রক্তে ভরে আছে। এখন যখন জোয়ার আসবে, আমাদের 11টা বেজে গেছে মনে হয়, জোয়ার এসে যাবে। যখনই জোয়ার আসবে তখন নদীটা পরিপূর্ণ হয়ে ভরে উঠবে না, উঠবে। ধরে নেন আমার মেইন ক্যারোটিড পরিপূর্ণ হয়ে গেছে। এবারে এই জোয়ার থেকে ছোট ছোট যে নদী, রূপসা নদীর থেকে ছোট ছোট খালগুলান ঢুকেছে, খালগুলান থেকে ছোট ছোট পগার বা বেরগুলান ঢুকেছে, সবগুলান আস্তে আস্তে ক্রমান্বয়ে জোয়ারের পানিতে টইটুম্বুর হবে না, হবে। তাহলে আমার মস্তিষ্কের ভিতরে এই যে মূল নদী ক্যারোটিড, এ রক্তপূর্ণ হয়ে ওঠে। যখনই রক্তপূর্ণ হয় তখন ফুলে ওঠে এবং ওখানে ধপ ধপ করে। এবার মস্তিষ্কের ভিতরে যে ক্যাপিলারি ভেনগুলান, ছোট 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 খালগুলান আছে, সেইগুলান পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্যই বলেছেন যে মস্তিষ্কের রক্তপূর্ণতা। যখনই মস্তিষ্কের রক্তপূর্ণতা হবে, ওভার হয়ে যাবে চাপটা, তখন মস্তিষ্কের পরে একটা চাপ সৃষ্টি হবে মস্তিষ্কের নিজের। সেই চাপটা যখনই সৃষ্টি হবে তখনই রোগীর ভিতরে অসমন্বয়, অসামঞ্জস্যতা এবং বৈরিতা শুরু হয়ে যায়। এবার বেলেডোনার এত বেশি কেন ফিল করে, কারণ তার জিনিসটা হয় সাডেনলি, হঠাৎ হঠাৎ করে আক্রমণ না। অনেকের ধাতুগত অবস্থা আছে, ধীরে 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 রোগ আক্রমণ হয়। যেমন আমাদের বেরোয়নি আছে, বেরোয়নি রোগ আক্রমণের 2-3 দিন আগে থেকে ঘটা শুরু হয়ে যায়, আড়মোড়া ভাঙা শুরু হয়ে যায়, অলসতা শুরু হয়ে যায়, গা ব্যথা শুরু হয়ে যায়। বেলেডোনা এই চান্সটা আছে না, সে প্রথম চান্সে ধরেই আক্রান্ত করে। এই প্রথম চান্সে ধরে আক্রমণ, এবং আক্রমণের গতিটা হলো তীব্র,
ঠিক আছে? দ্রুত আক্রমণ এবং সর্বোচ্চ আক্রমণ, এই জন্য বেলেডোনা দিশেহারা হয়ে যায়। প্লাস তার মস্তিষ্কের গোলযোগ, ওই যে ঊর্ধ্বমুখী রক্তচাপ বা রক্তের পূর্ণতা, এই পূর্ণতার জন্য কি হয়, তার ভিতরে একটা ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, এই অবস্থাগুলো সৃষ্টি হয় এবং একটা অস্থিরতার সৃষ্টি হয় যে কিছু আগেও আমি ভালো ছিলাম, হঠাৎ করে আমার এত প্রকোপ, এত প্রচণ্ডতা কেন? এখান থেকে তার ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে যায়। তাহলে এই অস্থিরতা, এই প্রচণ্ড চাপ, এই ভালো না লাগা, এই যদি এই সরল বিশ্বাসী সেই অকপট মানুষটা, স্বাধীন চেতা মানুষটার হয়, তখন তো সে স্বাধীনভাবেই ডিলিউরিয়াম সৃষ্টি করবে, ইচ্ছা মাফিক বকতে থাকবে, সে তো চুপ থাকার লোক নয়। তো সেইখানে যে কি হয়, এই মস্তিষ্কের রক্তপূর্ণতাজনিত আবার দুটো রিয়াকশান বা ডিসঅর্ডার সৃষ্টি হয়। আমরা ভাগ করে নেব। একটা হলো তোমার যে মস্তিষ্কের রক্তপূর্ণতা ঘটলো, এর রিয়াকশনটা কি হয়, আমরা এটাকে আবার দুটো পার্ট করে আলোচনা যদি করি বা যদি পড়তে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়। কি, তুমি যখন মস্তিষ্কের রক্তপূর্ণতা হয়েছে, নিশ্চয়ই তোমার ফিজিক্যাল একটা ডিসঅর্ডার সৃষ্টি হয়েছে, আবার আরেকটা হয়েছে মেন্টাল। দুটো ভাগে এবার আমরা ভাগ করে ফেলবো। যে তোমার হয়েছে বুঝলাম, ফিজিক্যাল কি কি হয়েছে, মেন্টাল কি কি হয়েছে, এটা আমরা দুই ভাগে ভাগ করে নেব। এইখানে খুব সুন্দর করে খেয়াল করবেন যে কি হয়, কারণ এইখান থেকে কিন্তু আমাদের লক্ষণ কালেক্ট। এর আগে যা কাছে কজেশন, কারণ করুন, এগুলো রোগীকেও কিছু বলবে না, এগুলো আপনার খুঁজে বের করতে হবে এই সূত্র। এ তথ্য আপনার একান্ত, এগুলো রোগীর না। রোগীর ঘটে গেছে, কিন্তু রোগী এগুলো কখনো আমলে নেয় নাই বা আপনাকে এসে বলবেও না। তাই সেইখানে আমাদের দৈহিক প্রতিক্রিয়াগুলান কি কি, সেইগুলো আমরা নেব। দৈহিক প্রতিক্রিয়ার ভিতরে হঠাৎ প্রথম, যেটা আমরা সবসময় পড়ে থাকি, যে হঠাৎ এবং প্রচণ্ড আক্রমণ, সাডেনলি কামিং অ্যান্ড সাডেনলি গোয়িং, হঠাৎ আসে হঠাৎ যায়। কোনো কোনো বই লেখে গেছে এটা শুধু পেইন কথাটা পিছনে লেখা আছে, পেইন সাডেনলি কামিং অ্যান্ড সাডেনলি গোয়িং, কিন্তু তার প্রত্যেকটা আক্রমণই মূলত হঠাৎ করেই আসে। ঠিক আছে, এই কথাটা আপনারা লিখে নিতে পারেন, সাডেনলি কামিং অ্যান্ড সাডেনলি গো বা গোয়িং। এখন যখনই এরকম হঠাৎ করে তার ঊর্ধ্ব চাপ, রক্তের চাপ বেড়ে যাবে, তখন তার শরীরের একটা তাপ বেড়ে যাবে, শরীরের একটা তাপ বেড়ে যাবে। হিমাঙ্গ অবস্থা সৃষ্টি হয় কখন, যখন হৃৎপিণ্ড স্লো হয়ে যায়, কাজ করে না, রক্ত সঞ্চালন হয় না ঠিক মতো, তখন সেই রোগীগুলান আস্তে আস্তে কোলাপস হয়ে যায়। তাপ বেড়ে গেলে বুঝতে হবে তার নাড়ির গতিও বেড়ে গেছে, তার রক্ত সঞ্চালন ক্রিয়াও বেড়ে গেছে। এর সাথে আরেকটা অ্যাড হয়, তাহলে গাত্র উত্তাপ লিখেছেন, তাহলে দৈহিক প্রতিক্রিয়ার ভিতরে পেলাম আমরা হঠাৎ আক্রমণ, গাত্রতাপ, তারপরে হলো গাত্রদাহ, যখন এরকম রক্ত সঞ্চালন ক্রিয়া বাড়বে বা গাত্রতাপ বৃদ্ধি পাবে, এর সাথে একটা গাত্রদাহ সৃষ্টি হবে, যেটাকে সাধারণত আমরা জ্বালা হিসাবে চিনি। তাহলে গাত্রতাপ বৃদ্ধি পাবে, যেটাকে আমরা জ্বর হিসেবে ধরে নেই। তারপরে আছে গাত্রদাহ, যেটাকে আমরা জ্বালা হিসেবে ধরে নেই। সবচেয়ে বেশি হলো আরক্তিমতা কথাটা আমরা জানি, যে বেলেডোনা মানে লাল হয়ে যায়। আরে সুন্দরী চামড়ায় যদি কিছু হয়, এটা রক্তের উচ্ছ্বাস বেড়ে যায়, তা তো লাল হবেই। রাগ হইলেও লাল হবে, আবেগপ্রবণ হইলেও রাগ হবে, ভয় হইলেও রাগ হবে। আবার তার মানে রক্ত সঞ্চালন ক্রিয়া যখনই আধিক্যতা ঘটে, সেই পরিচয় চামড়া পড়ে, তখন লাল হয়ে ওঠে। এই জন্য আরক্তিমতা, প্লাস এই আরক্তিমতার আরও ব্যাখ্যা আছে। যেখানে রোগাক্রমণ হয়, ইনফ্লামেশন, প্রদাহ, সেখানে উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রদাহিত জায়গায় রক্ত সঞ্চালন ক্রিয়া বৃদ্ধির জন্য সেখানেও একটা অনুভূতি বা অনুভব শক্তি বেড়ে যায়, ধপ ধপ করে। তাহলে আমরা কয়টা পেলাম, হঠাৎ আক্রমণ, প্রবল বা প্রচণ্ড আক্রমণ, ক্ষিপ্রতা, তারপরে গাত্রতাপ বৃদ্ধি, গাত্রদাহ, আরক্তিমতা। এই পর্যন্ত আমরা থেমে যাই হোমিওপ্যাথিরা। আপনাদের থামানো হয়, আপনারাও থেমে যান, আমরা স্যাররাও ওইখানে থামিয়ে দিয়ে হয়ে গেছে কাজ। কারণ আমার তো এক ক্লাসে এক ডাক্তার বানাই দিতে হবে, এক মেডিসিন বিশেষজ্ঞ বানাই দিতে হবে। আমরাও থেমে যাই, আপনারাও থেমে যান, ওই শেষ। তন্দ্রাচ্ছন্নতা সবচেয়ে বড় একটা জায়গা, তন্দ্রাচ্ছন্নতা, অথচ ঘুম না হওয়া। তন্দ্রাচ্ছন্নতা মানে কি, ঘুম ঘুম ভাব। আমাদের এই বেলের সুন্দরীর ওইরকম একটা তন্দ্রাচ্ছন্ন, এই তন্দ্রাচ্ছন্ন ঘুম দিয়েছে দিচ্ছে, আবার লাভ দিয়ে উঠবে, ওর লাভ দিয়ে ওঠে বিটাল ডিলিউশন, হ্যালুসিনেশন, এই কুকুর গেল, এই কুকুর গেল। একটু চোখ বুঝছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে এভাবে পড়েছে, ওরে বাবা ওই কি একটা বিশাল বিকৃত মুখ। একটু চোখ বুঝেছে, ওমা সমস্ত ঘরে তেলাপোকায় ভরে গেছে,
ডায়লগগুলো সব হলো আমার বেলেডোনার। মজার জায়গা। একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে উঠে দিয়েই এই ঘরে এত পোকামাকড় তোরা দেখিস না, এগুলো সব ঘর ভরে গেছে। তাহলে এই তন্দ্রাচ্ছন্নতার জায়গা থেকে, কারণ ওই যে ডিলোরিয়াম প্রলাপ মস্তিষ্কের পরে ঘুমাতে দেয় না, বিভীষিকাময় পৃথিবী। একটু ঘুমিয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে, হায় পৃথিবীতে আগুন লেগে গেছে, মনে হয় যুদ্ধ বিগ্রহ কেটে গেছে, পৃথিবীটা সম্পূর্ণ কঙ্কাল হয়ে গেছে। কার কঙ্কালের ছবি দেখেছে? আমার সেই বন্ধুর কঙ্কালের ছবি এসে দাঁড়াইছে, বিকৃত মুখ নিয়ে দাঁড়িয়েছে। বিশাল একটা পাহাড়, পাহাড়ের এত বড় বড় চোখ, এইরকম দাঁত বাইর করে আছে পাহাড়টায়। সব গন্ডগোল হলো এই মস্তিষ্কে। তাই হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন কথাটা মনে রাখবেন। সে ভুল দেখবে, অলিক অনেক কিছু দেখবে। ওইখানে কুকুরে পায়খানা করে গেছে। আমি ভালো করেছি, তোমরা জানো যে একটা বয়স্ক মেয়ে না, বিবাহিত, নতুন বিবাহিত মেয়ে, হঠাৎ করে এরকম ব্রেন ডিসঅর্ডার ঘটে গেল। সে সারা দিন বালতি আর ঘর মোছা নিয়ে বসে থাকে, কি বিড়ালে পায়খানা করে গেছে। গন্ধে ঘরে টিকতে পারে না, সেন্ট মেরে স্প্রে মেরে নিজে গোসল করে দিয়ে বারবার এই কাজ করেছে। জায়গাটা যদি না ধরতে পারেন তাহলে বলবেন সুসিবাই, চিকিৎসা দিয়ে আমরা সুসিবাইতে ধরেছি। বহু চিকিৎসা করিয়েছিল এই মেয়েটা, একদম পাগল হয়ে গেছে, সংসারটা ভাঙার উপক্রম হয়ে গেছিল। এই বেলেডোনা ঠেকিয়ে দিয়েছে, এই বেলেডোনা ঠেকিয়ে দিয়েছে। আর অন্য আমাদের এক বন্ধু প্যাথি আছে, তাদের কাছেও গিয়েছিলেন আগে, সবার আগে তো ওখানেই দৌড়ায়। তারা ঘুম পড়িয়ে রাখতো ঔষধ দিয়ে, নিস্তেজ করে ফেলতো। তার মানে ঘুমাই থাকো, মস্তিষ্ক ঘুমাই থাকলে তো ডিলিউশনও হবে না, হ্যালুসিনেশনও হবে না, ব্যথাও হবে না, তুমি তো ঘুমেছিল। এটা চিকিৎসা নয়, সাময়িক একটা ব্যবস্থাপনা। আর বেলেডোনা কি করেছিল? তার ধাতুকে চেঞ্জ করে দিয়েছিল। তার বিষক্রিয়া, মস্তিষ্কের বিষক্রিয়া, স্নায়বিক বিষক্রিয়া, রক্তের বিষক্রিয়া, বডি ফ্লুইডের বিষক্রিয়াকে ধ্বংস করে দিয়েছিল। পানি 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 করে দিয়েছিল এই বিষ। এই হোমিওপ্যাথি পানি বিষকে পানি করে দিয়েছিল। বিদায় মেয়েটা সুস্থ হয়ে গেছে, সুন্দরভাবে ঘর সংসার করেছে। আর না হলে ওই বিভীষিকা থেকে সে একসময় রাস্তায় নেমে আসতো, পাগল হয়ে যেত। এই জন্য আমি বলি যে হ্যানিম্যান আশ্রমের আল্লাহ তাআলা যদি কোনোদিন সঙ্গতি দেন, আমার হোমিওপ্যাথরা যদি এগিয়ে আসেন, এই হ্যানিম্যান আশ্রমের প্রথম কাজ হবে এই নিচের ফ্লোর দিয়া, পাবনার পাগলা গারদ নয়, পাগল মুক্তির গারদ, পাগল মুক্তির আশ্রম ঘোষণা দিলাম। আজকের একটা মনের কথা বললাম, আমার প্রতিপালন করি আমি এটা। কারণ রাস্তায় যে একটা পাগল হয়ে আছে, সামান্য একটু চিকিৎসা, সামান্য একটু মোটিভেশন, সামান্য একটু আদর, সামান্য একটু পরিচর্যা, ভালো হয়ে যায় মানুষগুলো। অথচ আমাদের রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা নেই, আমাদেরও কোনো ব্যক্তিকেন্দ্রিক বা কোনো প্রতিষ্ঠানেরও কোনো ব্যবস্থাপনা নেই। অথচ এই মানুষগুলোর জীবনযাত্রাকে শতকরা যদি 20, 30, 40টাও ভালো করে দিতে পারি আমরা সবাই মিলে, সমাজের সবাই মিলে, সবার দায়িত্ব আছে, সেটা একটা বিশাল পাওনা। আমরা কি করি বরঞ্চ কোথা থেকে পাগল হলো, কিভাবে পাগল হলো, ওই না খোঁজে কী করে আর একটু পাগলামি চেতানো যায়, খোঁচা দিলে, মোচা দিলে, হ্যাঁ, ওর খাতা ধরে টান দিলে, চুল ধরে টান দিলে কী করে আর একটু ক্ষিপ্রতা হওয়া যায়, ক্ষিপ্রতাটুকু দেখি। ওর ভিতরের যে বিপর্যয়, সংসারটার যে বিপর্যয়, ওর যে কষ্ট, এগুলো আমরা কখনো দেখি না। এবং আমাদের দায়িত্ববোধটাও দেখি না যে এর প্রতি আমার একটা কিছু করার ছিল, আমার রাষ্ট্রের করার কথা ছিল, কেউ কিছু করেনি। এই জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে। এই যে বেলেডোনা, হায়োসিয়ামাস, আমাদের অন্যান্য ইগনেশিয়ারও ডিসঅর্ডার, এরকম ব্রেন ডিসঅর্ডারের রোগী ভালো করেছে, যেগুলো পাগল হয়ে যেত। দড়ি দিয়ে বান্ধে রোগী নিয়ে আসছে বরিশাল থেকে। আমি কলেজে ক্লাস করাই, রোগীরা বারবার মোবাইল দিচ্ছে। এবার কলেজ থেকে আসার সময় ওই যে জাতিসংঘ পার্ক, ওইখান থেকে তো আসতে হয় আমার, ওই জাতিসংঘ পার্কের ওইখানে দেখি প্রচুর মানুষ। কী হলো, আমি একটু দেখলাম পাশ দিয়া, আমি তখনও জানতাম না যে এই রোগী আমার চেম্বারের জন্য এসে ওইখানে অপেক্ষা করছে। চেম্বার এখনও খুলি নাই, ওইখানে অপেক্ষা করতেছে। এখানে পাগল ভাইয়া পাগলিরে নাচাচ্ছে সবাই। পাগলি ছিল খুব সুন্দরী, অল্প বয়সে বিবাহ হয়েছে, বিবাহ স্বামীর সাথে টোটাল বনিয়া ছিল না, ওইখান থেকে তার ব্রেনের পরে চাপ, ওইখান থেকে সে এই কাজগুলো করেছে, তার হাত বাঁধা। অথচ একটা ডায়লগগুলো আর ওই ভাবভঙ্গিমা দেখার জন্য অসংখ্য মানুষ জমা হয়েছে, কেউ একটু খোঁচা দিচ্ছে, অমুক দিচ্ছে, এই দিয়ে তারই করছে। সেই রোগীও আল্লাহ ভালো করেছিল এই পানিতে। তাহলে আমাদের এরকম অসংখ্য গল্প আছে, আপনাদের অসংখ্য গল্প জীবনে সৃষ্টি হবে। জানতে অজান্তে আমরা যে কত উপকার করে দিচ্ছি মানুষকে চিন্তাও করতে পারবেন না। একটা ক্যান্সার টেন্ডেন্সি একটা মানুষ, কেবল তার ভিতরে প্রবণতা আছে, এখনও লক্ষণ প্রকাশ পায় নাই বা সেই পরিবেশ সৃষ্টি হয় নাই। অন্য একটা রোগের ধাতুগত চিকিৎসায় আপনি চিকিৎসা দিয়েছেন, ওই প্রবণতাটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি তার ভবিষ্যৎ থেকে সে বেঁচে গেল? তার মানে অজান্তেই আপনি কত বড় উপকার করে দিয়েছেন।
হোমিওপ্যাথিকে যদি আপনারা জায়গায় তুলে নিয়ে আসতে পারেন, আদর্শ জায়গায় তুলে নিয়ে আসতেন, সমাজের উচ্চ শ্রেণী, এলিট শ্রেণীর ভিতরে আপনারা ঢুকে যেতে পারেন, এই বিশ্বস্ততা অর্জন করতে পারেন, তাহলে আমাদের সমাজের আরও অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। কারণ মানুষের ভিতরে একটা সাইকোটিক মায়াজামের প্রবণতা, একটা সিফিলিটিক মায়াজামের প্রবণতা, সে প্রচণ্ড ডিস্ট্রাকটিভ কর্মকাণ্ডে সে জড়িত। যদি আপনার কাছে কোনো চিকিৎসার জন্য আসে আর আপনি যদি ওই প্রবণতাটাকে হ্রাস করে দিতে পারেন, তো তার যে ডিস্ট্রাকটিভ যে নেচারটা, সেটাই তো আস্তে আস্তে স্লো হয়ে যাবে। যে একসময় খুন করত, একসময় মারামারি করতো, একসময় রক্তারক্তি করতো, সে একসময় আমি ভালো হয়ে গেছি, আমি আর ওসব করতে পারি না, এখন আর আমার দ্বারা সম্ভব নয়। কাজ করে দিয়েছে কে? আপনারই কোনো ঔষধ। তাহলে জানতে অজান্তে আমরা অনেক কাজ করে দিয়েছি। আপনি সামান্যটা চিকিৎসা করছেন, সামান্যটা রোগের, তার ভিতরে একটা প্রবণতা বড় ধরনের সৃষ্টি হয়েছে। আপনি যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে থাকেন, সেই প্রবণতা আর আসলে, তার মানে কি, তার সামনে যেটা হতো বড় ধরনের একটা কিছু, সেটা থেকে আর হচ্ছে না, সে মুক্তি পেয়ে গেছে। রোগীও জানে না, আপনিও জানেন না, একজন জানেন। আবার ঠিক এর বিপরীতটা ঘটালে সেও একজন জানেন। উল্টোপাল্টা ঔষধ দিয়ে, চাপিয়ে দিয়ে, দমিয়ে দিয়ে তার রোগটাকে ঠিকই আপনি একটু উপশম দিয়ে দিলেন, কিন্তু তার ভিতরের প্রবণতাকে আরও উৎসকে দিলেন বা আরও কঠিন করে দিলেন, সে পাপটাও আপনাকে গ্রহণ করতে হবে। এই জন্য আমি বলি যে আমাদের পুণ্যতার একটা জায়গা আছে, আবার পাপাচারেরও একটা জায়গা আছে। কোনটা আপনি করবেন সেটা নির্ভর করে আপনার উপরে। হানিম্যান আশ্রম এরকম একদিন ডেকে কয়েকদিন পরে আপনাকে একটু উৎসাহ উদ্দীপনা দিল। আমাদের বাঙালিদের আবার উৎসাহ উদ্দীপনা বেশিক্ষণ থাকে না। ওয়াজ করে যখন শেষ রাত্রে বাড়ি আসে, তখন আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমায়, যে এই শেষ, আর পাপের কাজে যাব না, এই কয়টায় সুরাপটর দিয়ে ঘুমায়। সকালে উঠে আবার যে কেতাবালি, সেই আচরণই আবার শুরু হয়ে যায়। বেশিক্ষণ আমাদের স্থায়ী হয় না। আচ্ছা, তাহলে আমরা কোন জায়গায় গেছিলাম? তন্দ্রাচ্ছন্নতায়, স্লিপনেস বাট নট স্লিপ, কথাটা লিখে রাখেন, জোরালোভাবে লিখে রাখেন। ক্যান নট স্লিপ লেখেন, স্লিপনেস বাট ক্যান নট স্লিপ। তন্দ্রাচ্ছন্ন হয় কিন্তু ঘুমায় আসে না বা ঘুমাতে পারে না। এই রোগীটার আপনার কাছে যখন আসবে, বা আপনি যদি কোনো কলেজে থাকেন, ডাক্তারের বাড়িতে যে দেখবেন যে তন্দ্রাচ্ছন্ন ভাব এবং টোটাল অবয়বের ভিতরে একটা ব্যাবাচাকা, একটা কথা আছে আমাদের বাংলায়, ব্যাবাচাকা খেয়ে গেছে। তার মানে এই স্মার্ট লোকটা, আমাদের সেই গর্জিয়াস লোকটা, আমাদের সেই হৃষ্টপুষ্ট সুন্দরী বলিষ্ঠ মানুষটা একটা ব্যাবাচাকা খেয়ে গেছে। কিসের জন্য? ওই হঠাৎ আক্রমণ, ওই তীব্রতার জন্য। এবং আমার ব্রেন কাজ করতেছে না, উল্টোপাল্টা বকতেছি, চোখ বন্ধ করলেই আমি বিভীষিকার কিছু দেখছি, কালো কুকুর দেখছি, কালো বিড়াল দেখছি, কালো ভূত দেখছি, কালো পেতনি দেখছি, কালো বড় বড় বিকৃত মুখ দেখছি। ওই দেখে একটা দিয়ে সব কিছু দিয়া একটা ভ্যাবাচাকায় পড়ে যায়। এই ভ্যাবাচাকা জিনিসটাও তাকে বোঝেন, মানে যে সে যেন আর কিছুই এখন বোঝে না, কিছুই পারে না, সেই স্মার্টনেস আর তার এখন আর নেই। তাহলে কয়টা পেলাম আমরা? হঠাৎ প্রচণ্ডতা, দৈহিক পেলাম, হঠাৎ প্রচণ্ডতা, গাত্রতাপ বৃদ্ধি, গাত্রদাহ, আরাক্তিমতা, তন্দ্রাচ্ছন্নতা, ভ্যাবাচাকা। ঠিক আছে? এই ভ্যাবাচাকা কথাটা একটু কি খুব বেশি লোকাল হয়ে যায় নাকি বোঝানোর জন্য? এরপরে আর দুটো জিনিস হয় প্যাথোলজিক্যাল, এগুলো যেগুলো দেখলাম এগুলো আমাদের সব চোখের দর্শন, বাইরে দেখার। প্যাথোলজিক্যাল দুটো জিনিস হয়, একটা হলো ইরিটেশন, এটাও প্যাথোলজিতে খুব একটা বেশি আসে না, আর একটা হলো ইনফ্লামেশন, প্রদাহ। তার প্যাথোলজিক্যালভাবে এই জিনিসগুলো ছিল বা আভ্যন্তরীণভাবে এই অ্যাটাকগুলো হয়। ইরিটেশন, কোনো একটা জায়গায় বিশেষ উত্তেজনা সৃষ্টি হওয়া, ওইটা যখন স্ট্রেস কেটে যায় ইরিটেশনের, তখনই আসে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের স্ট্রেসটা কেটে গেলে বা একটু পুরনো হলে তখন হয় ওইখানে ইনফেকশন। ঠিক আছে? তাহলে যখন এরকম কোনো সাময়িক উত্তেজনা দেখা দেবে, আমার মনে হয় এখানে সম্ভবত একটা ফোড়া উঠবে, কেমন জানি ওই জায়গাটা কেমন জানি ধপধপ করতেছে, ওইখানে জানি কেমন একটা অস্বস্তি লাগতেছে, ওখানে ভালো লাগছে না, ওখানে গরম হয়ে উঠছে, ইরিটেশন। এরপরে কতক্ষণ পরে ওইখানে দেখা গেল একটা ফোড়ার মতো কিছু হয়ে গেছে, টোটাল ওখানে কোষকলাকে আহত করে ফেলেছে, এটা হলো ইনফ্লামেশন। ওইটা যখন পচনশীলতা লেগে যাবে বা ইনফেকশন হিসেবে, সেইটাই হলো ইনফেকশন। তো ধাপে ধাপে আসে কোন জায়গায় রোগ, বুঝতে পারছেন এটা? আচ্ছা, তাহলে আমরা কি কি বিপর্যয় সৃষ্টিলতার দৈহিকটা পেলাম, মানসিকটা কিন্তু রয়ে গেছে। অবশ্য মানসিকটা ইতিমধ্যে অনেকগুলো আলোচনায় চলে আসছে। তাই এবার আসি আমরা যে দৈহিকভাবে আমরা এই 8টার কথা বললাম, 9টা প্রচণ্ড আক্রমণ,
হঠাৎ আক্রমণ 2, গাত্রদাহ 3, গাত্র উত্তাপ 4, আরাক্তিমতা 5, তন্দ্রাচ্ছন্নতা 6, ভেবাশেখা 7, ইরিটেশন 8, ইনফ্লামেশন 9। এই কয়টা অবস্থার ভিতরে সে পড়ে যাবে, এই কয়টা অবস্থার ভিতরে সে ইনক্লুড হয়ে যাবে। কিভাবে? দৈহিকভাবে। মানসিকভাবে কী হয় সেটা আমরা দেখব, সেখানেও এরকম 7টা অবস্থার ভিতরে 12 বেশি অবস্থার বিষয়ে পড়ে যায়। একটা মানসিক উত্তেজনা সৃষ্টি হবে। মানসিক ব্যাপারটাকে আবার দুটো ভাগে ভাগ করে নেন আপনি। একটা হলো মানসিক উত্তেজনা, আরেকটা হলো মস্তিষ্কের ডিসঅর্ডারের জন্য বা গোলযোগের জন্য কী কী সৃষ্টি হয়, দুটোকে ভাগ করে নেন। ওটাও মেন্টাল, কিন্তু এই মেন্টালকে আবার দুটো ভাগে ভাগ করে নিতে পারেন। তাইলে যে ইরিটেশন বা উত্তেজনা সৃষ্টি হলো মানসিক, সেইখানে প্রথম সৃষ্টি হবে সে মারতে চায়। সেই উত্তেজনা যে সৃষ্টি হলো, এই উত্তেজনার জন্য কতগুলো জিনিস সৃষ্টি হয়। উত্তেজিত যে হলো এবং মস্তিষ্কে গোলযোগ 2 ভাগে করেন। এবার উত্তেজনার ভিতরে কি সৃষ্টি হয়, সে মারতে চায়। তখন এই ভালো মানুষটা, এই সুন্দরী, এই এখন একজন উগ্রপন্থী হয়ে গেছে, প্রচণ্ড উগ্র হয়ে ওঠে। এবং আমাদের এই হায়োসিয়ামাস, আমাদের বেলেডোনা, আমাদের স্ট্রামোনিয়াম দেখবেন তাদের উগ্রতার পরিধি কেমন, স্বরূপতা কেমন। যদি এই মেডিসিনগুলো এরকম কোঠা কোঠা শ্রেণী শ্রেণী করে পড়তে পারেন আরও মজা হবে। তার মানে এই জাতের মেডিসিন কয়টা, 2টা 3টা 4টা 5টা, ওই 5টাকে আপনি এক জায়গায় নোট করে ফেলেন, এক জায়গায় আলোচনা নিয়ে আসেন। আবার লিলিয়েসি গোত্রের কারা আছে সেইখানে ওইগুলো একত্রে করে নেন। খনিজের ভিতরে এরকম ভাগ ভাগ আছে, সেই কয়টা এক জায়গায় করে নেন। তাহলে আপনার সুবিধা হবে যে আমার এই রোগী বড় জোর বেলেডোনার থেকে ভেঙে হায়োসিয়ামাসে যাবে অথবা আমার স্ট্রামোনিয়ামে যাবে, এর বাইরে যাবে। এই যোগসূত্র, এই জন্য আমি এই নতুন কথাটা বলি যোগসূত্র, কিন্তু আমি ছেলেমেয়েদের বোঝাতে পারি না। স্যার যোগসূত্র করে বলে কি, ক্লাস থেকে আরম্ভ করে আমার চেম্বার থেকে আরম্ভ করে আশ্রম পর্যন্ত এবং পথে ঘাটে যদি কারো দেখা যাচ্ছে ভাই ঔষধ পড়ো, যোগসূত্র চিনে আসো। যোগসূত্রের কোনো জায়গায় যাও, সেন্ট্রালে যাও, এবার আপনারই নাম দিয়ে না দেন আপনারা কদিন পর যোগসূত্র স্যার। কারণ ছাত্রদের আবার এই জন্য ভয় আছে, টাইটেল দিতে পারে। এটা আমাদের সমাজেও আছে, একটা কিছু করলেই তারা একটা আলাদা একটা উপমা দিয়ে বসে। যেমন আমি বেড়ামন্নান পড়িয়েছিলাম, যারা চেম্বারে পড়েছিলেন মায়াজামানের সময়, যে আমাদের এলাকায় একটা মানুষের নাম দিয়েছে বেড়ামন্নান, বেজি ডাক্তার। সামান্য একটা কারণের জন্য এসে যেন তার নাম দিয়ে দিয়েছে বেজি ডাক্তার। এর গল্প আছে, খুব মজার গল্প। আচ্ছা, তাহলে উত্তেজনা সৃষ্টির জন্য বা উগ্রতা সৃষ্টির জন্য প্রথমেই লিখতে হবে বা জানতে হবে মারতে চায় রোগী, অসহনীয় হয়ে যায়, যাকে পায় তাকে মারে। ঠিক আছে, এমনি তো বেলেডোনার আরও একটু দোষ আছে, বেলেডোনার নিজেকে ছুতে দেয় না, পরে চুল টানতে পটু। বেলেডোনার দিকে একটু গায়ে ঠেলা দিয়ে পাশে বসে আছে, বান্ধবী একটু ঠেলা দিয়ে করে না, খুব বিরক্তি লাগে। কেন লাগে সেটা আবার মাইন্ড মেথডের ভিতরে আছে। ওখানে লেখা আছে ছুঁয়ে দিলে বা কেউ ছুঁয়ে দিলে আমি অপবিত্র হয়ে যাব। এই জায়গাটা থেকে আছে না, অনেক মানুষ দেখবেন একটু ছুঁয়ে দিলে কথা বলবি বলে গায়ে খোঁচা দিস কেন, আছে এরকম মানুষ, প্রচণ্ড বিরক্তি লাগে। আবার কারো কারো ভালোও লাগে, আবার কারো কারো ভালোও লাগে। তুমি একটু গায়ে হাত দাও, একটু গা ছুঁয়ে দাও, একটু গা ঘেঁষে বসো, আমি একটু ছুঁয়ে দেই, এরকম ভালো লাগার রোগীও আছে। আবার ঠিক বিপরীতটাও আছে। তাহলে মারতে চায়, তারপরেই আছে কামড়াতে চায়। আমরা সেদিন এই লাইব্রেরির যে অনুষ্ঠান ছিল ওইখানে এই কথাগুলো কিন্তু বলে আসছিলাম। কামড়ানো এবং ছিঁড়ে ফেলা বলেছিলাম, স্ট্রামোনিয়ামে ছিঁড়ে ফেলতে চায়, আছর দিতে চায় এবং কামড়াতে চায়। এই কামড়াতে চায় আর অসংখ্য রোগী আছে, অসংখ্য রোগী আছে কামড়াতে চায়। রেপার্টরি খুঁজলে দেখবেন যে কত মেডিসিন ওখানে। ওই কামড়ের ধরন কিন্তু আলাদা। কামড়াইলেই শুধুমাত্র ঔষধ যাইয়ে এনে বেলেডোনা দিয়েন না, সিনাও এক জায়গা থেকে কামড়ায়, ফাইটোলক্কাও এক জায়গা থেকে কামড়ায়, আবার আমাদের বেলেডোনাও এক জায়গা থেকে কামড়ায়। কোনখান থেকে কামড়াতে চায়, আবার ক্যামোমিলাও রাগের সময় কামড়ায়। আচ্ছা, এই জায়গাগুলো আলাদা আলাদা, প্রত্যেকটার জায়গার পিছনের একটা কজেশন আছে বা একটা উৎস আছে, যে কোন জায়গা থেকে তুমি এই কাজটা করো। এই জন্য আমি সবসময় বলি যে লক্ষণের উচ্চারিত বা উদ্গরিত জায়গাটা খুঁজবেন, কোন জায়গা থেকে সেই কাজটা করে, কেন ওই লক্ষণটা সৃষ্টি হলো। তারপরেই আছে ছিঁড়ে ফেলতে চায়, লেখেন। তাহলে মারতে চায়, কামড়াতে চায়, তারপরেই হলো ছিঁড়ে ফেলতে চায়। জামা কাপড়, পোশাক আদি, বিছান, চাদর, বোতাম সব কিছু ছিঁড়ে ফেলতে চায়। তারপরে আছে আপনারা যেটা জানেন, আমি একটু আলাদা করে বলবো, আপনারা লেখছেন জালনা থেকে লাফ দিতে চায়। এভাবে কথাটা আছে আপনাদের বেলেডোনা যারা পড়েছেন বইয়ে, যে জালনা থেকে লাফ দিতে চায়। এবার যার ঘরে জালনা নাই, যার ঘরের ভিতরে জালনায় গ্রিল দেওয়া আছে, সে লাফটা দেবে কোন জায়গার থেকে? ঠিক আছে, কোন জায়গা থেকে দেবে? তাহলে কিছু কিছু কথা দিয়ে, একটা কথা দিয়ে একেবারে ওরে সংকীর্ণ করে দেবে, যে জালনা নাই, তুই কি জালনা দিয়ে লাভ দিতেছ? না, তা কোন জায়গা দিতেছে? আমি সিঁড়ি দিয়ে লাভ দিতে চাই। কী করবেন? তার মানে সে লাভ দিতে চায়। মূলত লাভ দেয়া নয়,
পালাতে চায়। এবং আমাদের এই ঔষধের আমরা খুঁজবো করে করে নিয়ে আপনাদের সেন্ট্রালে আমি দেখাবো কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে। এই যে লক্ষণগুলো এখন বিস্তারিতভাবে আলোচনা করছি, নিয়ে আমি সেন্ট্রালে যাই পৌঁছাবো। তার মানে পালাতে চায়। কেন পালাতে চায়, তার যোগসূত্র কি? শুধু পালাতে চায় একটু ধরে বসে এই বেলেডোনা রোগী পালাতে চায়। কেন পালাতে চায় এই যোগসূত্র এখন আপনারা যদি একটু খেয়াল করেন, যদি খুব বিতৃষ্ণা না লেগে যায়, তাহলে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কেন পালাতে চায়। কারণ আমি সুস্থ ছিলাম, আমি সুন্দরী হৃষ্টপুষ্ট কত সুন্দর একটা উৎফুল্ল মানুষ ছিলাম, চৌকস মানুষ ছিলাম, বিনোদী। গানের ভিতরে আছে, কথায় দেখেন আমার বেলেডোনার গানের ভিতরে আছে আমি বিনোদী। তবে আমি বিনোদন দেই মানুষকে, যেখানে যাই আমি নাড়িয়ে চাড়িয়ে একেবারে একত্র করে রাখি, সুন্দর খুশিতে রাখি। এই বেলেডোনা যেখানে থাকে সেই আসরে সে প্রধান মনে করবেন, কারণ ওর কথা, ও চুপ থাকতে পারে না, ও খোঁচাইয়া লাচাইয়া লাফ দিয়ে কথা বলে জোরে হাসি দিয়া সব একাত্র করে নেয়। আচ্ছা, তাইলে আমরা কোন জায়গায় বলেছিলাম ছিঁড়ে ফেলতে চায়, ছুটে পালাতে চায়, এটাও বলেছি মনে হয় সম্ভবত, না? আচ্ছা, ছুটে পালাতে চায়, ওই যে লাফিয়ে বলতে চায় এটা না দিয়ে ছুটে পালাতে চায়। এবং শুধু ছুটে পালানো না, দেখবেন আমরা সেন্ট্রাল সেশনে এসে পালানোর কথাটা কিভাবে বলবো। তাহলে এই ছুটে পালাতে চায় কিসের জন্য? চালা ওই বিভীষিকা থেকে, এই জ্বালা যন্ত্রণা থেকে, এই দাহ থেকে, এই রক্তচাপ থেকে, এই আতঙ্কগ্রস্ততা থেকে, এই অস্বস্তি থেকে, এই তাপদাহ থেকে, এই গাত্রদাহ থেকে এমন একটা অবস্থায় পৌঁছে দেয় হঠাৎ করে এই মানুষটাকে, সুন্দর মানুষটাকে, সে তখন ওখান থেকে পালাতে চায়, এখান থেকে মুক্তি চায়। তারপরে আছে, এটা হায়োসিম আছে, বেশি আছে, আবার হাসবেন না, নগ্ন হতে চায়, ল্যাংটা হতে চায়, কাপড় চোপড় খুলে ফেলতে চায়। তার মানে তার ব্রেন তো কাজ করে না। এই জ্বালা দাহ অস্থিরতা ভয় থেকে সে একটা নিজেই এমন ডিসঅর্ডারে চলে যায়, এমন একটা বিধ্বংসী অবস্থায় চলে যায়, এমন একটা উগ্রতায় চলে যায়, কি করছে সে নিজেই জানে না, নগ্ন হতে চায়। দেখেন তাহলে কতগুলো জিনিস চাচ্ছে, এইগুলো নিয়ে হলো আমাদের দেখা। খালি রোগীর কাছে জিজ্ঞেস করলেন আর দেখলেন খুঁজে খুঁজে আরক্তিম হয়েছে কিনা, আর ওই রোগীর খোঁচাখুচি দিয়া যে এটা কি হঠাৎ আইছে না দেরিতে দেরিতে আইছে, এই দিয়ে আপনি ই করবেন না। আপনার ওই দেখার ভিতরে, চাওয়ার ভিতরে, লক্ষণের ভিতরে, বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনার রোগী বলে দিচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে বলে দিচ্ছে, আপনার দৃষ্টি দিয়ে আপনাকে ধরতে হবে, খুঁজতে হবে। ঠিক আছে? পালাতে চায়, চিৎকার করতে চায়, চিৎকার করতে চায় না, করেই ফেলে জোরে চিৎকার দিয়ে। এমনি আমরা ওই আগে বলেছিলাম সুন্দরী অট্ট হাসিতে বিল্ডিং কাঁপায়, সেখানে কি ছোট ছিল নাকি কিছু? চিৎকারের মতো ছিল, জোরে অট্ট হাসি ছিল, কথাগুলো না জোরে চিৎকারও দেয়, খুব জোরে জোরে। বলছি না খাবো না পথ্য, বলছি না সাবু খাবো না, খুব জোরে চিৎকার দিয়ে বলবে। খাবো যদি এর ভিতরে একটু লেবুর রস দাও। কি মজার জায়গা! বেলেডোনা যখন রোগাক্রান্ত হয় তখন টক জিনিসের পরে আগ্রহ বেড়ে যায়, কিচ্ছু খাবো না। এবার যখন ওই খাওয়ার জন্য পিরাপিরি করবেন তখন ওরকম উগ্র চিৎকার দেবে, অথবা ওই ডিলিউশনে জোরে চিৎকার দিয়ে উঠবে, এই এসে ডিলোরিয়ামে। এবার যদি একান্ত খাওয়া লাগে, ক্ষুধা লাগে, বহুত কেউ কাছে বুঝাইলো, প্রিয়জনে বুঝাইলো কিছু খাও, কালকে থেকে কিছু খাচ্ছ না, না খেলে তো আরও দুর্বল হয়ে যাবা। তার ওই উগ্রতা যখন হঠাৎ আসে হঠাৎ যায়, যখন ওই একটু হঠাৎ আবার চলে যায় তখন একটু সুস্থ থাকে, ঠান্ডা হয়, তখন একটু বুঝালি টুজালি কিছু শোনে, হ্যাঁ খাইতে পারি, ওর ভিতরে লেবু চিপে দাও, টক চায়। অথচ এমনি সে টক পছন্দ করে না, রোগাক্রান্ত হলে সে টকের প্রতি প্রচণ্ড আগ্রহ বেড়ে যায়। এই জায়গাগুলো খোঁজার চেষ্টা করেন, এই জায়গাগুলো ধরার চেষ্টা করেন। আপনার রোগী দুদিন ধরে জ্বরে বকছে, খায় কিছু না স্যার, কিছু খেতে চায় না, কিচ্ছু চায় না, বলেও না কিছু, হ্যাঁ স্যার ওই লেবুর রস দিয়ে যদি একটু সেমাই সুজি বা একটু সাবু রান্না করে দেই বা একটু শরবত দেই তাহলে সেইটুক খায়। কি সুন্দর মজার জায়গা! তাহলে মানসিকভাবে আমরা উত্তেজনার কয়টা জিনিসটা পেলাম। এবার দেখবো যে মস্তিষ্কে যে ডিসঅর্ডার ঘটেছে, একদম ব্রেনকে যে ক্যাপচার করে নিয়েছে, ওইখানে যে গোলযোগটা সৃষ্টি হয়েছে, ওই গোলযোগের জন্য আমার স্নায়বিকাল সমস্যা হয়ে গেছে, সে আর যে আমার আউটপুটগুলো বিশৃঙ্খলা ঘটিয়েছে, সেইখানে কি সৃষ্টি হয়েছে? আউটপুট ইনপুট দুটোই, আউটপুটে বেশি হয়। আউটপুট ইনপুট বোঝেন? আমার নার্ভের দুটো কাজ, স্নায়ুর, একটা হলো সেন্সারি নার্ভ, একটা হলো মোটর নার্ভ। সেন্সারি নার্ভের কাজ হলো ইনপুট, সব ব্রেনের কাছে পৌঁছে দাও, আর মোটর নার্ভের কাজ হলো সব আউটপুট, সব করে দাও, ব্রেন যে আদেশ দেয় সেগুলো সব করে দেয়। সেইখানে ডিস্টার্ব। কোনো ঔষধের দেখবেন রোগীর ভিতরে দেখবেন এরকম আউটপুটের সমস্যা আছে, কোনোটা ইনপুটের সমস্যা আছে। এইগুলো যদি না বুঝতে পারেন রিয়াল ট্রিটমেন্ট কখনোই হবে না, কবিরাজি চিকিৎসা হবে। একটা রোগী, প্যারালাইসড রোগী, স্যার আমার তো স্ট্রোক করার পরে বাম সাইড শেষ, আমি গ্লাস ধরে টারে পানি খাই, কিন্তু মশায় কামড়াইলে চিমটি দিয়ে দেখেন স্যার আমি কিছুই টের পাই না। কোন নার্ভের ক্ষতি হয়েছে? সেন্সারি নার্ভ। আমি চিমটি মশার কামড় টের পাচ্ছি না, তার মানে আমার ইনপুট সেন্সারি নার্ভে সেন্স নিয়ে দিচ্ছে না, খবর বার্তা পৌঁছাচ্ছে না, এইটা শেষ হয়েছে।
আরেকটা রোগী বলতেছে, স্যার সিমটি কাটলে টের পাই, মশাই খেয়ে গেলে টের পাই, কিন্তু কাজ দিয়ে কিছু ধরতে পারি না। তার মানে ব্রেন যে আদেশ দিয়েছে সে কাজ করতে পারে না, আউটপুট ডিস্টার্ব, তার মানে মোটর নার্ভের ডিস্টার্ব। এইখানে যদি ঔষধ খুঁজে না আসতে পারেন, কোন মেডিসিন আউটপুট আর ইনপুটের সেনার পরে কাজ করে, কোন কাজটা কি, এটা যদি না কাছেন, ডাক্তারও লাগবে না, ডাডা করে যাবে না জীবন। হোমিওপ্যাথির কপালে কলঙ্ক এমনি এমনি লাগেন নাই, লাগাইছি আমরা। তাহলে আরেকটু পড়েন, পড়ার জায়গা এটা। একটা মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাপ, অশান্তি, অসুখ, ইভেন মৃত্যু বা জীবন আপনার উপর সমর্পিত হচ্ছে। আর আপনি সেইখানে কেদারাম সরকার, নিধিরাম সরকার, পাপাচার আছে এখানে। তুমি যে রোগীর ভারটা নিয়েছো, তুমি বুঝেছো এটার সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা, অস্ত্র তোমার কাছে আছে? যদি না থাকে তাহলে তুমি যেও না এখানে যুদ্ধে যেও না। কারণ ওই রোগী যে কষ্টভোগ করবে, রোগীর যে ক্ষতি হবে, তার দায়ভার একমাত্র তোমার, সেই দায়ভার আমার, এই পাপাচার আমার, এর কৈফিয়ত আমার দিতে হবে। আমাশা, বাচ্চার আমাশা লালা পরে, আর বাবা মার্কসল, আবার দুই একজনে জিভ ব্যবহার করে দেখে দাঁতের কামড়ও আছে কিনা, আর বাপেও কামড়াইছে কিনা তাও দেখে, জিভ ই করে দিয়ে এবার মার্কসল ইচ্ছার মতো ড্রাম খাওয়াইতে থাকে। 15 দিন পর আবার আসে, আমার বাচ্চার তো ডিসেন্ট্রি, আবার মার্কসল দোষ। আবার 15 দিন পর, 1 মাস পরে বাচ্চা তো আবার আমাশা হয়েছে, ডাক্তারও ভালো, গেলে ঔষধ দিলেই আমাশা চলে যায়, আবার মার্কসল করে করে শিশু আস্তে আস্তে বড় বানাইছে। আরে ওই রোগী তো আমার আমাশার রোগী, ও বাড়ির থেকে আসতেই থাকে, দেখতেই থাকিস, এবং গোষ্ঠী সহ আসে। ওই রোগী মার্কসল খাই বারবার আমাশা ভালো করছে। এই যে মার্কসল পারদের রিয়াকশন, কি হয় রিয়াকশনে? বারবার যদি শরীরে অতিরিক্ত পারদ সঞ্চার হয়, বোন ম্যারো নষ্ট হয়ে যায়। বোন ম্যারো বোঝেন? অস্থি মজ্জা। অ্যানাটমি যখন পড়েছেন তখন দেখেন নাই, হাড়ের ভিতরে যে মজ্জাটা, আমরা ওই মুরগি টুরগি খেলে ভিতরে আবার ছাগল টাগল খেলে পিটাইও বাইর করি, প্লেটের লাগে টাকাই বাইর করি, অনেকে আছে দিয়ে জোরে চুষণি দিয়ে বাইর করি। কাজ কি বোন ম্যারোর? আল্লাহ এমনি দিয়ে থইছে ওর ভিতরে কতখানি হাড্ডা নরম বানাই, শক্ত বানাই দিয়ে উপর দিয়ে, মাঝখানে কতটা নরম বানাই দিয়েছে, কতখানি মগজ দিয়ে থইছে ওখানে, অস্থির মগজ, ব্লাড ফ্যাক্টরি। এই বোন ম্যারো সমান ব্লাড ফ্যাক্টরি, ওখানে উৎপাদন হয় রক্ত। তাহলে তুমি বারবার মার্কসল দিয়া সেই বোন ম্যারোকে নষ্ট করে দিয়েছো, কারখানা নষ্ট করে দিয়েছো, ফ্যাক্টরি নষ্ট করে দিয়েছো। রোগী তো বোঝে নাই, রোগীর মা বাবা খুশি, রোগী খুশি, ওই ডাক্তারের কাছে গেলেই আমাশা ভালো হয়ে যায় 2 দিনে। আজকে 10 বছর ধরে মার্কসল একই শক্তি খাওয়াই যাচ্ছ, উপশম দিচ্ছ। এই উপশমের অতলে লুকিয়ে আছে তার ব্লাড ফ্যাক্টরি নষ্ট করার পাপাচার। এখন যখনই ব্লাড ফ্যাক্টরি নষ্ট হবে, ফ্যাক্টরিতে তো রক্ত উৎপাদন হবে না। রক্ত উৎপাদন না হলে কি হবে? অ্যানিমিয়া হবে, রক্তশূন্যতা হবে। রক্তশূন্যতা হলে কি হবে? দুর্বল হবে। রক্তশূন্যতা হলে কি হবে? কাজে অনীহা সৃষ্টি হয়ে যাবে। রক্তশূন্যতা হলে টোটাল জীবনটাই ডাউন হয়ে যাবে। দায়ীকে? ওই রোগী না রোগীর মা? আমি ডাক্তার, আমার অজ্ঞতা দায়ী। তাহলে এর কৈফিয়ত দিতে হবে না? যাই বলবা নেই ফেরেস্তায় যখন গুতা দিবে, বলবা নেই স্যার আমি তো জানতাম না, ফেরেস্তা বাবা আমি তো জানতাম না। জানো না কেন? সেই অপারগতা ছিল কার? সেই অপারগতা ছিল আমার তোমার। অতএব ওইখানে জানি না স্যার ওই দিয়া ওই গুতা ঠেকানো যাবে না। এই জন্য পাপাচার আছে, এই পাপাচার থেকে মুক্তি লাভ ঘটান, না হলে ছেড়ে দেন। হয় করো, না হয় ছাড়ো। এই নিয়ে খেলা করতে এসেন না, অনুৎসাহিত করছি না। আচ্ছা, এবার আমরা সেই মস্তিষ্কের ডিসঅর্ডারে যাব, যে ব্রেনের সরাসরি মস্তিষ্কের ডিসঅর্ডার। আর এতগুলো ছিল মস্তিষ্ক প্লাস আমার নার্ভ, আমার অঙ্গ প্রত্যঙ্গ জড়িত ছিল এই কাজগুলোর সাথে। এবার সরাসরি ওইখানে যেটা শুরু হয়, ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন। এর ভিতরে সবচেয়ে বেশি হয় হলো হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হলো অলিক দৃষ্টি বা অলিক দেখা বা ভুল দেখা, মিথ্যা দেখা। ঠিক আছে? তুমি মরিচিকা হয়ে ফাঁকি দাও গো, আছে গান শুনছেন? এসব গান আপনারা শুনবেন না। তুমি মরিচিকা হয়ে ফাঁকি দাও গো, কি মরিচিকা? আচ্ছা, তাহলে এই মরিচিকা হয়ে ফাঁকি দাও, এই ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন লক্ষণগুলোকে একদম বেমালুম আমরা ছেড়ে দেই। কিছু কিছু মানুষের আছে যারা উর্বর মস্তিষ্কের বোঝে পথিটা, তারা এইগুলোকে আগে ধরে। কারণ ওইখানে ওগুলো হলো সবচেয়ে মারাত্মক আঘাত। এই আঘাতগুলো থেকে বুঝতে হয় যে তোমার কেন্দ্র ঠিক নেই, তোমার কেন্দ্রে গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। আমরা তো সেই কেন্দ্রের কথাই বলছি। মস্তিষ্ক মানে কি? কেন্দ্র, আমার কেন্দ্র না মস্তিষ্ক? সেইখানের গোলযোগের সৃষ্টি, সেই লক্ষণগুলো গুরুত্বপূর্ণ বেশি। এই কেন্দ্রের গোলযোগ রেখে আমি প্রাদেশিক গোলযোগগুলো নামিয়ে নেব? আমার তো কেন্দ্রের গোলযোগ আগে নিতে হবে।
এখন সরকারি যখন কেন্দ্রে গোলযোগ হয়ে যায় তাহলে মিছিল মিটিং তো এখানেও হবে, এইখানে দুজনের ঠান্ডা করে আমার লাভ ডাকি। আমি যদি কেন্দ্র ঠান্ডা না করতে পারি তো কালকের আবার মিছিলে নামবে না, আবার নামবে। সেই কেন্দ্রের গোলযোগের ভিতরে সবচেয়ে হ্যালোসিনেশনটা তৈরি হয়। কথাটা যেন মনে থাকে। কথাটার বাংলাটা কি? অলিক দৃষ্টি বা ভুল দেখা। কি দেখেছি আমরা? আগেই দেখে আসছি, একটু আগে বলেছি, ওই কুকুর যায় কালো কুকুর, এই ঘর আরশোলায় ভরে গেছে, এই পোকামাকড়, এই কে পায়খানা, কুকুর না বিড়ালে পায়খানা করে গেছে, ওই যে বিকৃত মস্তিষ্ক, ওই যে কঙ্কাল, ওই যে পাহাড়ের গায়ে বড় বড় চোখ বুঝলেই বিশাল এক আকৃতির ভূত, মুখমণ্ডল, অবয়ব, হ্যালোসিনেশন থেকে। এই কে জানি আমাকে ডাকলো, দেখতো কে জানি আমার নাম ধরে ডাকলো, অনেক মেডিসিনের ভিতরে আছে। কোন জায়গার থেকে হয়? ওই ইলিউশন হ্যালোসিনেশনের জায়গার থেকে। অতএব এই 3 জায়গার লক্ষণগুলোকে সবসময় ধরার চেষ্টা করবেন যদি কোনো রোগীর ভিতরে হয়, এবং প্রাধান্য দেবেন যে গোলযোগ শুধুমাত্র প্রাদেশিক নয়, গোলযোগ সৃষ্টি হয়েছে আমার একদম ওই কেন্দ্রে। তারপরে আছে ডিলেরিয়াম। এই সমস্ত কারোর জন্য কথা বলেন। ডিলেরিয়াম মানে কি? প্রলাপ। ওই যা ইলিউশন ওই নিয়েই তার ডিলিউশন বেশি। তার মানে ওই পোকা চোখ বুঝছে, ওরে বাবা আগুন লেগেছে পৃথিবীতে, একটু তন্দ্রাচ্ছন্ন হলো, ওরে বাবা লাভ দিয়ে উঠবে, কি জানি, একদম হতভম্ব হয়ে যায়। ওই যে বেবা চাকার কথা বলেছি, এমনি বেবা চাকা খায় না, যদি দেখে সেই আমার বন্ধু সে মরে একটা বিশাল ভূত হয়ে আছে, এরকম একটা বিশাল বিকৃতি, এত বড় বড় চোখ হয়ে গেছে, সে ঘুম থেকে উঠে হতভম্ব হবে না? তাহলে যোগসূত্র বুঝছেন আপনারা কেন হয়? এই জিনিসগুলো না আপনারা ধরার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন কোথা থেকে কি হয়। তাহলে আমাদের প্রলাপ, ডিলেরিয়াম। আর নতুন একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি আমি, সেটা হলো ডায়ালগ। হ্যাঁ, ডায়ালগ। রোগীর কতগুলো ডায়ালগ থাকে কমন, সেটা ডিলেরিয়াম নাও হতে পারে। ডিলেরিয়াম তো অবচেতন মস্তিষ্কে কিছু প্রলাপ বকা, কিন্তু রোগীর সুস্থ অবস্থায় কতগুলো ডায়ালগ থাকে। এই চ্যাপ্টারটা আমি নতুন যোগ দিতে চাচ্ছি। এখন ডায়লগ রোগী যা কিছু বলে সবই তো কথা, সব কথাই আমি ডায়লগ হিসেবে নিতে চাচ্ছি। কিছু কমন জিনিস সে ঘটাবেই, সেই সেইগুলো আমরা ডায়লগ হিসেবে নিতে। যেহেতু আমরা হ্যালোসিনেশন, ডিলেশন, ডিডি নিয়ে আসছি, তারপরে ডিলোরিয়াম নিয়ে আসছি, ওর সাথে আর একটা ডি নিয়ে আসি, ডায়লগ। রোগী কি বলে সেটা হলো, ডাক্তার সাহেব দ্রুত আরোগ্য করে দেন, তাড়াতাড়ি ভালো করে দেন, কারণ এই যে বিভীষিকা আসে সহ্য করতে পারছে না। আপনারা এই যারা মাইন্ড মেথড ডাক্তার সাহেবরা আছেন, ওনারা এই জিনিসটাকে খুব প্রাধান্য দেয়, এবং সম্ভবত বেলেডোনার সর্বপ্রথম লক্ষণই এইটাকে নিয়ে আসেন মাইন্ড মেথডে। সেটা হলো ক্যারিড ডিজিয়ার টু বি ফাস্ট, এরকম মনে হয় সম্ভবত কথাটা এইভাবে বলে ওরা। ক্যারিড ডিজিয়ার টু বি ফাস্ট, দ্রুত আরোগ্য হওয়ার আকাঙ্ক্ষা বা দ্রুত আরোগ্য হতে চায় বা মুক্তি পেতে চায়। ঠিক আছে, এই জায়গাটা তাহলে আপনারা ওটা লিখে নেন, দ্রুত আরোগ্য হতে চায়, ক্যারিড ডিজিয়ার টু বি ফাস্ট, অতি দ্রুত, খুব দ্রুত আরোগ্য হতে চায়। ডাক্তারের কাছে বলে একটু তাড়াতাড়ি ভালো করে দেন, আর কতদিন ওষুধ খাবো, কতক্ষণ ওষুধ খাবো, তাড়াতাড়ি ভালো করে দেন, এই আকাঙ্ক্ষাটা থাকে। এই আকাঙ্ক্ষাগুলো কেন এরা এত গুরুত্ব দেন এই মাইন্ড মেথড প্যাথি, সেগাল মেথড যেটাকে বলে? অবশ্যই গুরুত্ব আছে, কারণ সমস্ত রোগীটা আমি এতক্ষণ যা কিছু বললাম, এত কিছু গোলযোগের ভিতরে পড়েছো, ওইখান থেকে তোমার রুহুর বা তোমার আত্মার বা তোমার ভিতরে চাওয়াটা কি, কেন্দ্রটা কি? আমি তাড়াতাড়ি মুক্তি পেতে চাই। তো সেই চাওয়াটাই তো আমার দিতে হবে, সেই আবেদন অ্যাপ্লিকেশনের মূল জায়গাটাই তো সে দ্রুত আরোগ্য হতে চায়। তাহলে আমার সেই চাওয়াটাকে আমার গুরুত্ব দিতেই হবে। তারপরে বলে এর চেয়ে মরণ ভালো, এই কথাটা আমরা প্রায়ই শুনি, বলে যায়, রোগীও বলে যায়। আমার ওই মাইন্ড লেখা সব বইয়ে নেই, বড় বড় বইগুলো নেই, আমাদের বেলেডোনার সম্পর্কে লেখা আছে, সেখানে লেখা আছে সে মরতে চায়, পালাতে চায়। ঠিক আছে, কিন্তু ওইখানে আছে রোগী কীভাবে ডায়লগটা দিবে, এর চেয়ে মরণ ভালো। আমরা যেটা আমাদের সমাজ ব্যবস্থাপনার রোগী দেখি, এত কষ্ট সহ্য করা যায় না, এর চেয়ে মরণ ভালো। কে এই কথাটা বলে না? আর তো সইতে পারলাম না, এর চেয়ে মরে যাওয়া ভালো। এই ডায়লগটা পাবেন আমার এই বেলেডোনার বাড়িতে, যে আর তো সহ্য করা যায় না, এত ভয়াবহতা, এত বিভীষিকা, এত কষ্ট, এত আক্রমণ, এর চেয়ে মনে হয় মরে যাওয়া ভালো। এই জন্য এর চেয়ে মরণ ভালো। বিশেষ করে এইটা বলে হলো ওনাকে যখন পথ্য খাওয়াইতে যাওয়া হয়, আর জ্বালাইও নয়, চিৎকার মিৎকার দিয়ে, আল্লাহ এর চেয়ে মরণ ভালো, এই কথাটা বলে। এটা তার ডায়লগের ভিতরে নিয়ে যান। তারপরে আর একটা জিনিস লেখেন, তাহলে এর চেয়ে মরণ ভালোটা ইংরেজি করে নেন, ডেথ ইজ বেটার দেন দিস।
ডেথ ইজ বেটার দেন দিস, এর চেয়ে মরণ ভালো। আর একটা ডায়লগ লিখে নেন 3 নম্বরে, এর চেয়ে আমাকে মেরে ফেলো, এর চেয়ে আমাকে মেরে ফেলো। এটা ওই পথ্যাপথ্যের সময় বা তার সাথে কথা বলার সময় বা তার যখন ডিস্টার্ব করা হয় ওই কষ্ট থেকে, যে এত জ্বালাইও না, এই পথ্যাপথ্য নিয়ে খাওয়া খাই নিয়ে এত কিছু করো না, এর চেয়ে আমারে মেরে ফেলো। আমি মরণ তো চাইছে যে মরণ ভালো, এর চেয়ে তো মরতেছি না, তা তুমি এবার মেরে ফেলো। এই জন্য দেখবেন আত্মহত্যার টেন্ডেন্সি যে কথাটা আছে, আত্মহত্যা করতে চায়, সুইসাইড, আমার একটা পোস্ট ছিল সুইসাইড স্কোয়াড, ওখানে লেখা আছে কোন কোন রোগীর ধাতুগুলো, কোন কোন ঔষধগুলো সুইসাইড করতে পছন্দ করে বা সুইসাইড করে এবং কিভাবে করে, কোন জায়গার থেকে করে, ওর একটা পোস্ট দেওয়া আছে আমার, সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে, এই সুইসাইডাল স্কোয়াডের ভিতরে গতদিন কলেজের ক্লাসে কোন ইয়ারে পড়িয়েছিলাম, কোন ইয়ারের ক্লাসে আলোচনায় এসেছিল, এই সুইসাইডাল স্কোয়াডের ভিতরে মজা আছে। এই মাঝখানে খুলনা ট্রেন স্টেশনে এক মহিলা কাটা গেল না, তোমার ই থেকে চলে আসছে কলাবাড়িয়া না কোন জায়গার থেকে, ওইখান থেকে এসে এইখানে এসে আত্মহত্যা করেছে, ট্রেনের তলে গলা দিয়েছে। কেবাটা আত্মহত্যা, তোর বাড়ি গাছ ছিল না, দড়ি ছিল না, তোর বাড়ি বিষ ছিল না, তোর বাড়ি পুকুর ছিল না, তোর বাড়ি কেরাসিন আগুন ছিল না, করে নাই। এইগুলো কেন করে নাই? এই টেন্ডেন্সির ভিতরে আপনার লুকিয়ে থাকে এবং ওই মায়াজম ধাতুগত প্রবণতা ইন্ধন যায়, তুই এইভাবে মারার, এইভাবে মরতে যা। এখন আমাদের আর্জেন্ট নাইট্রিকামের রোগী, ওরা যদি আত্মহত্যা করবে, যদি ওর গলায় দড়ি কিনে এনেও দেন যে ভাই তুই মার, এই সর্বটার খাই মর, জীবনে মরবে না, ও লাভ দিবে, ও সর্বোচ্চ জায়গায় উপর উঠে লাভ দিয়ে মরবে। আবার কেউ কেউ আছে পানিতে ডুবে মরবে, আবার ওই কলাবাড়িয়ার থেকে এসে এত দূর থেকে এসে অপেক্ষা করে ট্রেন আসবে কখন, সেই ট্রেনের নিচে এসে পড়বে। আবার কেউ পলাশ সাহারা আবার রিভলভার দিয়ে গুলি দেবে, আবার কেউ ঔষধের ট্যাবলেট একত্রে অনেকগুলান খাবে, কেউ লিকুইড বিষ খাবে। কিসের জন্য? এক একজনের টেন্ডেন্সি আলাদা। তোমার আত্মহত্যা আমার করতে ইচ্ছা করে, রোগী বললো কোনো, হ্যাঁ আমি আত্মহত্যার টেন্ডেন্সি আমি প্রতিপালন করি। কোন জায়গা থেকে করে সেই জায়গাটা খুঁজতে হবে, না হলে একটা ঔষধ দেবেন আর আত্মহত্যার টেন্ডেন্সি কেটে যাবে। বাবার কোনো কারণ নেই। যে জলে ডুবে মরতে চায় তারা যদি লাভ দেওয়ার ঔষধ দেন, কোনো লাভ হবে না। তাহলে এর চেয়ে আমাকে মেরে ফেলো, কিল মি ইনস্টেড, লিখে নেন, কিল মি ইনস্টেড, এর চেয়ে মেরে ফেলো। তাহলে এই হলো মস্তিষ্কের গোলের জন্য আমার ইলিউশন, ডিলিউশন এবং ডিলিউরিয়াম আর ডায়লগ, এই কয়টা গেছে। এই ঘটনাগুলো ঘটে গেল। তাহলে আমরা দেখেছি সেই সুন্দরী ললনা, গরনা, বরণা, ধরনা, তার ভিতরে ছিল কি? সুন্দরীর স্নায়ু প্রবণ, পিত্ত প্রবণ, রক্ত প্রবণ, যক্ষা প্রবণ, এগুলো ছিল না? এর ভিতরে উস্কানি দিয়েছিল কে? রোগ হওয়ার জন্য ঠান্ডা, মাথায় ঠান্ডা লাগা এবং কতগুলো পয়জন শরীরের ভিতরে ঢুকে যাওয়ার পর কি হলো? তাহলে এই লোকটার কি শুরু হলো? হৃৎপিণ্ডের ক্রিয়া বৃদ্ধি পেল, ক্রিয়া বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রক্তচাপ সৃষ্টি হলো, রক্তচাপ সৃষ্টি হলে সেটা ঊর্ধ্বমুখী ছিল, মস্তিষ্ক পূর্ণতা হলো, মস্তিষ্ক পূর্ণতার জন্য তার দৈহিক এবং মেন্টাল দুটো ডিসঅর্ডার সৃষ্টি হয়েছিল। দৈহিকে কি হয়েছিল? প্রচণ্ডতা ছিল, তীব্রতা সৃষ্টি হয়েছিল, তাপদাহ সৃষ্টি হয়েছিল, গাত্রতাপ সৃষ্টি হয়েছিল, আরক্তমিতা সৃষ্টি হয়েছিল, তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি হয়েছিল, ভ্যাবাচাকা সৃষ্টি হয়েছিল, ইরিটেশন সৃষ্টি হয়েছিল, ইনফ্লামেশন সৃষ্টি হয়েছিল দৈহিকভাবে। মেন্টালভাবে কি হয়েছিল? মন উত্তেজিত হয়েছিল। উত্তেজনার কারণে কি করেছিল? মারতে চায়, ছিঁড়তে চায়, কামড় দিতে চায়, ছিঁড়ে ফেলতে চায়, চিৎকার দিতে চায়, পালাতে চায়। একটা জিনিস বলা হয় নাই, থুথু দিতে চায়। বেলেডোনার খুব সুন্দর লক্ষণ, সে অন্যকে থুথু, ওই রাগের ঠেলায় লাস্টে থুথু মারে, ঘেন্নায় থুথু মারে, বিরক্তির জায়গার থেকে। ওই যে পচে গেছে গু, ময়লা, নোংরা, ওখান থেকে তো থুথু আসেই। এইটা ওই রাগের ঠেলায় থুথু মারতে চায়। ওখানে এই জিনিসটাও লিখে রাখেন, ওটা ভুলে গেছিলাম, থুথু মারতে চায়। তাহলে এটা ছিল হলো তার উত্তেজনা থেকে এই কাজগুলো করেছে। এবার ওই যে মস্তিষ্কের উপরে চাপ, সেখান থেকে কিসে ছিল? হ্যালুসিনেশন, ইলিউশন, ডিলিউশন, তারপরে ডিলিউরিয়াম আর কতগুলো ডায়লগ। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো সৃষ্টি হয়ে গেল। এবার আমাদের এইগুলোর যা সৃষ্টি হয়েছে এরে আবার বেশি উস্কে দেয় কে বা বৃদ্ধি ঘটায়? আমরা বৃদ্ধিতে যাচ্ছি, এইগুলোকে আরও উস্কে দিয়ে আরও বৃদ্ধি ঘটায় কে? সেই জিনিস কয়টা আপনারা সুন্দর করে লিখে দেবেন। যেই জাত ঘটিয়েছে মায়াজম বা কজেশন, এইগুলোকে আবার হওয়ার জিনিসটাকে আবার উতলে দেয় কে? তার ভিতরে হলো চোখ খুললে বৃদ্ধি। তার মানে ওই যে তন্দ্রাচ্ছন্ন ভাব,
চোখ খুললেই হঠাৎ করে একটা গা গুলিয়ে আসে, আমাদের লোকাল ভাষায় বলে, মাথা ঘুরায়, প্রচণ্ড মাথা ঘুরায়, বমি করতে চায়, গা গুলিয়ে আসে, গা ঝিম দিয়ে আসে। এই জন্য বেলেডোনার রোগী তন্ডাচ্ছন্ন চোখ বুঝেই হয়ে থাকে। কেউ ডাক দিলে চাইলেই পৃথিবীটা একটা ঘুরলে মারে সমস্ত জায়গা ধরে, ওই উচ্চ রক্তচাপের জন্য। যাদের হাই প্রেশার আছে তারা এই জিনিসগুলো কিছুটা বুঝতে পারেন। যখন প্রচণ্ড প্রেশার বাড়ে তখন বুঝবেন পৃথিবীটা আসলে কেমন মরুময় বা বিভীষিকাময়, বা কতটা খারাপ লাগে, বা গা গোলানো কাকে বলে, আমাদের লোকাল ভাষায় যে গা গোলানো বলে, সেটা কত খারাপ জায়গায় লাগতে পারে। তারপরে হলো মাথা নিচু করলে, বেলেডোনার রোগী কোনো কারণে যদি মাথা নিচু, ওরে বাবা, ওই যে রক্তচাপ, তখন ওই ক্যাপিলারি ভেনের পরে বা আমার ক্যারোটিড ভেনের পরে আরেকটা চাপ পড়ে, এই চাপের কারণে সে মাথা নিচু করতে পারে না, তখনই তার রোগ বাড়ে। আরেকটা হলো বাড়ে, বেলেডোনার রোগী আছে চুপচাপ এরকম চোখ বুঝে তন্ডাচ্ছন্ন পড়ে থাকবে, বৃদ্ধি হয় পার্শ ফেললে, এদিক থেকে ওদিকে যদি পাশে তাকায় সাথে সাথে মনে হয় যেন একটা ভূমিকম্পের মতো একটা শরীরের ভিতরে কিছু হয়ে যায়, মস্তিষ্কের ভিতরে হয়ে যায়, এবং গাগুলি আসে, জন্য সে পাশে তাকাতে পারে না, বা মস্তিষ্কে জার্কিং হয়, এই জিনিসটাও সে সহ্য করতে পারে না। তবে মাথায় জাকি লাগে, এই জিনিসটা সে সহ্য করতে পারে না। কথা বলতে যায় হোক, বা খাট থেকে নামা হোক, চেয়ার হোক, বা খাটের উপরে বসলেন আপনি, জোরে লাগলো, ওই যে মস্তিষ্কের জার্কিংটা হয়, এইখানে তার বৃদ্ধি হয়। বেরাইনিয়াও কিন্তু তার খাটের উপরে কেউ রোগীরা বসতে দেয় না, ইশারায় আগে দূরে সরায়, কারণ তার সমস্ত যে ভাঁজ হয়ে শুয়ে আছে এই সমস্ত শরীরে ব্যথা, ওই ব্যথা লাগবে বলে সে ওই রোগীকে দূরে সরে দেয়। আমার আর্নিকা বিছানের কাছেও যেতে দেয় না কাউকে, ব্যথার স্পর্শ লাগলে ব্যথা। বেরাইনিয়া জার্কিং লাগলে গা জার্কিং হবে, এই জন্য ব্যথা। বেলেডোনা মস্তিষ্কে জার্কিং লাগবে, এই জন্য তার খাট থেকে দূরে সরিয়ে দেখে, চুপচাপ একদিকে সরে যায়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তারপরে নড়াচড়ায় বৃদ্ধি, খুব স্বাভাবিক, নড়াচড়া করলে আমার মস্তিষ্ক নড়বে, আমার মাথা নড়বে, আমার শরীর নড়বে, এই নড়াচড়ায় বৃদ্ধি। আরেকটা হলো আলো, বেলেডোনা আলো আতঙ্ক আছে, লাইট ফবিক, লাইট বন্ধ করো, আলো সহ্য করতে পারছি না, আলোতে সে চকচকে দেখে, সব কিছু মানে যেন গ্লিটারিং, ঠিক আছে, চকচক করছে, এই চকচকে জিনিস সে সহ্য করতে পারে না, আলো সহ্য করতে পারে না, এই জন্য আলোতে বা উজ্জ্বল আলোতে তার বৃদ্ধি পায়। টাইমিংয়ের একটা ব্যাপার আছে, টাইমিংয়ের ব্যাপার বৃদ্ধিটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, যে হে রোগ, তুমি রোগ হয়েছো আর ঢুকছো শরীরে, তুমি ঘন্টা ভেবে আমার প্রেমিকার মতো বা প্রেয়সীর মতো একেবারে টাইম টু টাইম তুমি আসো কেন? অতএব এটার গুরুত্বটা বেশি, যে রোগ তুমি রোগের মতো চলতে থাকো, যখন তখন আক্রমণ করো, একেবারে বেঁধে দিয়ে সকাল 9টার সময় তুমি আসবা, তুমি কি একেবারে টাইম মেনে চলো, ঠিক আছে? আমার এই বেলেডোনার রোগী শুরু হয় বিকালে, অনেক বই লাগছে বিকাল থেকে বৃদ্ধি, বিকাল থেকে শেষ রাত পর্যন্ত, বা বিকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত, মূলত হবে বিকাল 4টার পর থেকে রাত 3টা বা 4টা পর্যন্ত, এই সময়টা তার খুব বেশি খারাপ যায়। এই টাইমিংয়ের লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে স্পর্শ করলে, যেহেতু তার ইনফ্লামেশন আছে, ইনফেকশন আছে, রক্তের আধিক্যতা আছে, অতএব সেই রোগী, এবং জ্বালা আছে, এই যেখানে জ্বালা আছে এবং ইনফেকশন আছে, সেই রোগীকে টাচ করা যায় না, টাচ করলেই তার রোগ বৃদ্ধি পায়। এই জন্য আমাদের বেলেডোনাও স্পর্শে বৃদ্ধি, এটাও লিখে নেন, স্পর্শে বৃদ্ধি। এবং জেগে উঠলে বৃদ্ধি, এটাও লিখে নেন, জেগে উঠলে, তার মানে ওই যে তন্ডাচ্ছন্ন বাবা একটু ঘুমের মতো পড়ে, ওইখান থেকে যখনই জেগে ওঠে সে একদম হাই পায়, মানে কি হাঁসপাস করে ওঠে, হাই পায় না, হাঁসপাস করে ওঠে জেগে ওঠার পরে, যে আল্লাহ কী হলো, ওই যে বিভীষিকা থেকে হঠাৎ করে যখন একটু সেন্স জিনিসটা ভাই কী হয়ে গেল, তখন তার রোগ বৃদ্ধি পায়। তাহলে দেখেন আমরা ক্রমান্বয়ে কীভাবে আসতেছি। একটা রোগীর অবয়ব দেখে নিলাম, সে একটা মানুষ হিসেবে তাকে দেখলাম, এই মানুষটার ভিতরে কতগুলো শত্রু ছিল, সেইগুলো ছিল সেই প্রবণতার কথা, সেই প্রবণতা তার ভিতরে রোগ জিয়ে ক্ষেত্র তৈরি করে রেখেছে। তারপরে যখন ইন্ধন পেল, তার মানে কজেশনে সে ইন্ধন দিল, তখন সে রোগাক্রান্ত হলো। রোগাক্রান্ত হলে তার দুটো সমস্যা হলো, রক্তের উচ্ছ্বাস বেড়ে দিয়ে মস্তিষ্কের রক্তের চাপ পূর্ণতা হলো। এবার সেইখান থেকে আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল, দৈহিক সমস্যা এবং মানসিক সমস্যাকে ভাগ করে দিলাম, এবং সেই সমস্যাগুলোকে আবার ইন্ধন দেয়, সৃষ্ট সমস্যাগুলোকে কে ইন্ধন দেয়, বৃদ্ধি, সেই জিনিসগুলো দিলাম।